দাবি আদায়ের ক্ষেত্রে গণ অভ্যুত্থান একটি শক্তিশালী মাধ্যম। নোয়াম চমস্কির ভাষায় বলতে গেলে, যখন একটি সরকার জনগণের মৌলিক অধিকার কিংবা দাবি পূরণে ব্যর্থ হয়, তখন গণ অভ্যুত্থান অপরিহার্য হয়ে ওঠে। ঠিক একই চিত্র যেন আমরা দেখেছি ২৪-এর গণ অভ্যুত্থানে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের অপকর্ম, দুঃশাসন, দুর্নীতি, গুম খুনে ফুঁসে উঠেছিল সাধারণ জনগণ। আর তাই তো কোটা সংস্কার আন্দোলন কয়েক সপ্তাহের ব্যবধানে দাবানলের মতো ছড়িয়ে পড়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। পতন হয় দুর্দণ্ড প্রতাপশালী হাসিনা সরকারের। কিন্তু যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল, ১ বছর পর সেই প্রত্যাশার কতটুকু বাস্তবায়ন হয়েছে, এই প্রেক্ষাপটে আজ আমরা আলোচনা করব। দর্শক, সবাই আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন দেশ সংলাপ। সাথে আছি আমি ফারনাজ জুই। আজকের আয়োজনে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ৭ জন সম্মানিত অতিথি। আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে পরিচয় পর্বটা শুরু করছি। আমার ডানে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। এর পরপরই আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। এবার আমার বাম দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আমার বামে আছেন আব্দুল আওয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান বিএনপি। এর পরপরই আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। এরপর আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার সর্বডানে আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমার সর্ববাম থেকে আলোচনাটা শুরু করতে চাই। আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, গণ অভ্যুত্থানের ১ বছরের ব্যবধানে প্রত্যাশা প্রাপ্তির ফারাক কতটুকু দেখেন? সেই সঙ্গে আরও একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই। বলা হয়ে থাকে যে আমলাতন্ত্রের প্রভাবে শেখ হাসিনা মাফিয়াতন্ত্র জারি করেছিল। গণ অভ্যুত্থানের পর আমলাতন্ত্রের প্রভাব কতটা কমেছে? কঠিন প্রশ্ন আমার জন্য, যে আমলাতন্ত্রের প্রভাবে মাফিয়াতন্ত্র, এটা অ্যানালাইসিস করতে হবে, মানে গভীর অ্যানালাইসিস করা, এটা নিয়ে পিএইচডি ডিগ্রি করতে হবে আসলে। তার আগে এটার উত্তর দেওয়া যাবে না। আমরা কতটুকু প্রত্যাশা পূরণ করেছি, আমি একটু ডক্টর ইউনূসের কাছে যেতে চাই। ৮ই আগস্ট উনি দেশে ফিরেছিলেন এবং ২৫শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তিনি একটা স্বপ্নের বাংলাদেশের কথা বলেছিলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়। এটা পুরানো কথা, মানে এটা আমরা ৫৪ বছর ধরেই এই কথাগুলো বলছি। তার মধ্যে একটা নতুন কথা উনি যোগ করেছিলেন, মুক্ত বাতাসের বাংলাদেশ। মুক্ত বাতাসের বাংলাদেশ। ওই ভাষণে তিনি আবার বললেন যে উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। তো এখন যখন আমি ১১ মাস বা ১২ মাস, এখন আজকে ১ বছর পর যখন ফিরে দেখি, মুক্ত বাতাসের বাংলাদেশকে আমি এখনো দেখতে পাই না ঠিক মতো। বাতাস মুক্ত আছে, বাট মুক্ত বাতাসের বাংলাদেশের যে রাজনৈতিক কনোটেশন, ওখানে আমি ঠিক মতো দেখতে পাই না যেটা মুক্ত বাতাসের বাংলাদেশ হয়েছে কিনা। আর অসাম্প্রদায়িক বিষয়টা তো হারিয়ে গেছে মোটামুটি, যে ওটা এখন নাই। আপনার রাষ্ট্রের যে ৪ মূলনীতি ছিল সেটা থাকবে না, এরকম একটা আলোচনা চলছে। এবং যে ঘোষণাপত্র সাইন হবে বা সনদ সাইন হবে, তখন আমরা বুঝতে পারবো কি আছে। উনি ওই সময় বলেছিলেন যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা থাকবে। এখন যখন আমি বিচার বিভাগের দিকে তাকাই, আমি কিন্তু বিচার বিভাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমে বিচার দেখি না, বরঞ্চ বিচারহীনতা দেখি। আমরা যদি সিনিয়র অ্যাডভোকেটরা, যারা একেবারে ব্যারিস্টার সাহেবরা, যারা উচ্চ আদালতে প্র্যাকটিস করেন, তাদের বক্তব্য যদি, আমি তো প্র্যাকটিস করি না, তো ওনারা প্র্যাকটিস করেন, ওনারা বলেন, ওনারা যেটা বললেন, যেমন ব্যারিস্টার সারা বললেন যে বিচারের অবস্থা এমন যে ভয়ের সংস্কৃতি এমনভাবে প্রথিত হয়েছে উচ্চ আদালতে, সেখানে কেউ কোনো জিনিস শুনতে চায় না। জুলাই আগস্টের কোনো ঘটনা হলে এটা শুনবেন না, বিব্রত হচ্ছেন, শুনবেনই না, জামিন দেওয়া যাবে না, জামিন আবেদন শুনবেন না। তাহলে উনি যেটা বললেন, যে এক কথায় উনি যেটা বললেন যে ওখানে তো রায় পাওয়া তো পরের কথা, আদেশই পাওয়া যাচ্ছে না। এই হলো বিচার ব্যবস্থার বর্তমান অবস্থা। আপনার বিচার করার প্রবণতা, মব ভায়োলেন্স, মবতন্ত্র, মবক্রেসি, যেটাকে আমরা একটু দিয়েছিলাম, ডিপ্লোম্যাটিক্যালি মব জাস্টিস বলে চালু করছিলাম। বাট আমি প্রথম থেকে বলছি, মবের সাথে জাস্টিসের কোনোই সম্পর্ক নেই। মব আলাদা, জাস্টিস আলাদা। তো এখন মবতন্ত্র, যেটা আমরা দেখেছি, যে আইনের শাসন, যেসব কথা ইউনূস সাহেব বলেছিলেন ১ বছর আগে, আজকে যখন ফিরে তাকাই, তখন দেশে যত মব হয়েছে, যত মানুষ নিহত হয়েছে এই মবের জন্য, এবং আপনার যত সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, একদম
টিআইবি রিপোর্টে তো পরিষ্কারভাবে বলা হয়েছে যে কি হয়েছে, কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে, যত দখল হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সব জায়গায় আমরা দেখি না যে কিছু কঠোর পদক্ষেপ। উনি একটা কঠোর পদক্ষেপ, এবং উনি বলছেন আমরা এক পরিবারের মতো দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমি কিন্তু এখনো এক পরিবার দেখি না। এক পরিবারের যেটা মানে যে সংস্কৃতিতে আমরা বড় হয়েছি, আমরা তো এক পরিবার, যৌথ পরিবারের মধ্যে গিয়েছি। যৌথ পরিবারে নানান সমস্যা থাকবে, তারপরে যৌথ পরিবারের যিনি প্রধান তিনি কিন্তু ওইটাকে এক করে রাখেন। আমরা এক দেখি না, আমরা ইনক্লুশন দেখি না, এক্সক্লুশন দেখি। তো সুতরাং আপনি অন্যরা নিশ্চয়ই ইউনূস সাহেবের আরও ভালো ভালো জিনিস নিয়ে কথা বলবেন, সেই জন্য আমার সংক্ষিপ্ত জিনিসটা হলো যে আমি এখনও ইউনূস সাহেবের যে বক্তব্য, বক্তৃতা, বিবৃতি, এমনকি এই বর্ষপূর্তি উপলক্ষে তিনি একই কথাগুলো বলেছেন, কথাগুলোর পুনরাবৃত্তি হয়েছে। একটা জুলাই ঘোষণা হয়েছে, আমরা দেখেছি একটা জুলাই ঘোষণা হয়েছে, এবং সেই ঘোষণার মধ্যে ইতিহাসের তো বিকৃতি হয়েছে। সেই ঘোষণা 3 স্টেপ জাম্পের মতো, একবার এখানে একবার সেখানে, তারপরে ঘোষণায় আমাদের কোনো জাতীয় নেতার নাম, শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের নাম আছে। আচ্ছা যাই হোক, আছে একটা ঘোষণায় মান্না ভাই ছিলেন, উনি আরও ভালোভাবে বলতে পারবেন যে এই ঘোষণা সম্পর্কে তারা কত জানেন। আব্দুল আওয়াল মিন্টু সাহেব আছেন, তাদের কাছে নাকি এই ঘোষণা পাঠানো হয়েছিল, মানে খুব সিলেক্টেড 3টা রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল বলে আমি শুনেছি। আমি ভুল হতে পারি, এটা ওনারা নিশ্চয়ই ক্লারিফাই করবেন। জামাত, এনসিপি এবং বিএনপির কাছে পাঠানো হয়েছিল। এবং ইউনূস সাহেব তো একটা সরকারি দল করলেন। উনি কি বললেন, ওনার ওই ভাষণে কিন্তু খুব মজার একটা কথা ছিল, যেটা সবাই খেয়াল করছেন কিনা জানি না। পুরানাদের বাদ দাও, পুরানাদের চিন্তা দিয়ে দেশ আর চলবে না। এখন তো পুরানাদের, আমরা এখানে সব পুরানা মানুষরা বসে আছি, তা আপনারা কেন আমাদের এখনো পর্যন্ত বাদ দেননি এটা আমি বুঝতে পারছি না। উনি তো 1 বছর আগে আমাদেরকে বাদ দিতে বলেছিলেন। শুধুমাত্র উনি থাকবেন, বৃদ্ধ 87 বছর বা 88 বছর, 90 বছর হতে পারে, আমি জানি না তার সার্টিফিকেট এবং তার আসল জন্ম তারিখের মধ্যে কোনো সমাধান আছে কিনা, সমস্যা আছে কিনা। থাকে আমাদের দেশে তো 2টা জন্ম তারিখ, 3টা জন্ম তারিখও মানুষের থাকে। তো এই যে জায়গাটায় উনি যেভাবে যা আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, সেই জায়গায় আমি কোনো উন্নতি, হ্যাঁ কোনো একটা মাত্র জায়গায় তাকে একটা নিশ্চয়ই প্লাস পয়েন্ট দিতে হবে, যে উনি এবার ইলেকশনের ব্যাপারটা একটু খোলাসা করেছেন, যে ফেব্রুয়ারিতে রমজানের আগে ইলেকশনটা হবে। বাট নির্বাচন কেন্দ্রিক সকল সংশয় কেটেছে কিনা সেই প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান। ডক্টর জাহিদুর রহমান, এ পর্যায়ে আপনার সঙ্গে যুক্ত হতে চাই। যেমনটি বলছিলাম, গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে প্রত্যাশা প্রাপ্তির ফারাক কতটুকু আছে। আবার আমরা জুলাই চেতনার কথা শুনি। জুলাই চেতনা কি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ আছে, নাকি আমরা ধারণ করতে পারছি? ধন্যবাদ। আমাকে এই প্রশ্ন জুলাইতে পুরো মাসে ফেস করেছি, অগাস্টেও হয়েছে, সম্ভবত আপনার সাথে অন্য কোনো অনুষ্ঠানে এই প্রশ্নটা এসেছিল। আমার জবাবটা আমি এভাবে শুরু করি, মানে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা নির্ভর করে, এটা খুবই সাবজেক্টিভ, আমরা কে কতটুকু প্রত্যাশা করেছি সেটার উপরে। আবু আলম শহীদ খান যেভাবে ডক্টর ইউনূসের নিজে যে প্রত্যাশা তো উনি তৈরি করেছিলেন, সো এখন এই হিসাব নিকেশ কিন্তু এটার সাথে আমরা মেলাবো, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি ওনার এই বক্তব্যগুলোকেও খুব বেশি গুরুত্ব দিয়ে দেখেছি তা না, আমি রেটরিকলি দেখেছি। এবং আমি মনে করি একটা পোস্ট আপরাইজিং দেশে খুব বেশি এক্সপেক্ট করাটা ভুল। আমরা রাদার যেটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে একটা অ্যাপারেন্ট স্টেবিলিটি এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন। আমি সোফার দেখছি আমরা মোটা দাগে সেদিকে এগিয়ে যাচ্ছি। যেটা দাঁড়িয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, এটা খালি জুলাই আগস্টের কথা না, 15 বছরের লড়াই ছিল, এবং জুলাই আগস্টে যে পরিমাণ মূল্য আমরা দিয়েছি, আমরা অনেকে অনেক কিছু এটা থেকে এক্সপেক্ট করেছি। যেমন ধরুন, কেউ তো এটাকে বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছেন, তার স্বপ্ন পূরণ হয়নি। কেউ কেউ মনে করছেন যে আমাদের তরুণরা যারা এই মুভমেন্ট করেছেন, বুলেটের সামনে দাঁড়াবেন, তারা এক একজন অসাধারণ সৎ সত্যবাদী যুধিষ্ঠিরের মতো হয়ে থাকবেন, কিন্তু আমরা তাদের নানা রকম অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়া দেখছি। কিন্তু আমি যদি পাল্টা বলি, আমরা এক্সপেকটেশনটা কেন করেছিলাম? আমাদের মুক্তিযুদ্ধ ফেরত প্রজন্মেরও কেউ 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 অনিয়মের সাথে, দুর্নীতির সাথে, দখলবাজির সাথে জড়িয়েছিলেন। তার মানে আমাদের ইতিহাসে এগুলো আছে, এবং আমরা এখন এমন একটা সমাজে বাস করি যে সমাজটা একেবারে আটারলি করাপ্ট একটা সমাজ, যেটা সামাজিকভাবেই আমরা এখন করাপশনকে একসেপ্ট করি। সেই সমাজে যে সন্তানরা জন্ম নেবে তারা মোটা দাগে এরকমই হবেন। সো আমাদের ভুলভ্রান্তি প্রচুর আছে। আমাকে এখন কেউ যদি জিজ্ঞেস করে যে প্রত্যাশার ব্যাপারটা কীরকম, আমি আরেকটু বেশি প্রত্যাশা করেছি ডক্টর ইউনূসের সরকারের কাছ থেকে। কিন্তু আমি আবার একই সাথে আমরা যখন তুলনা করব পোস্ট আপরাইজিং যে দেশগুলো, আমরা বিশেষ করে আরব স্প্রিং এর কথা যদি বলি, আমরা ওই ধরনের কিছু আলামত, তিউনিসিয়া বা ইজিপ্টে তো নির্বাচন হয়েছিল, আমাদের নির্বাচনের পরের পরিস্থিতি যদি দেখি, কিছু আলামত থাকলে ওইগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। বাংলাদেশ
ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের তারিখ মোটামুটি ঘোষণা করা হয়েছে, এবং আমি সিরিয়াসলি বিশ্বাস করি নির্বাচন পেছানোর মতো চেষ্টা চরিত্র হয়তো হবে, কারণ নির্বাচন দেরি হলে বা একেবারে না হলে কিছু কিছু মানুষের সুবিধা আছে, তাদের ক্ষমতা আছে, তার ডিফ্যাক্টো পাওয়ারে আছে, কিছু কিছু পাওয়ার আছে, ওর ডিফ্যাক্টো পাওয়ার আছে, কিছু কিছু পার্টি আছে, কিছু ব্যক্তি আছেন যাদের বিরাট প্রভাব আছে, তারা নির্বাচন চাইবার কোনো কারণ নেই। দেশ রসাতলে গেলে তাদের কি আসলো গেল, তার তো পাওয়ার তার ঠিক থাকছে। সো ওই চেষ্টাগুলো থাকবে, কিন্তু দিনের শেষে আমি মনে করি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেহেতু আমাদের পক্ষে, নির্বাচনের পক্ষে আছে, সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি, বিজনেস কমিউনিটি অ্যাজ এ হোল। আমি শুধু আব্দুল্লাহ আল মিন্টুর মতো বড় ব্যবসায়ীদের কথা বলছি না, আমি পাড়ার মুদি দোকানদারদেরকেও দেখেছি তাদের ব্যবসা শ্রিঙ্ক করছে, কারণ আমাদের ইকোনমি ছোট হয়ে আসছে। এ ধরনের সরকারের সময় এটাই নিয়ম। সো তারাও চায় দেশে একটা নির্বাচন হোক। তারপরে আমাদের সেনাবাহিনীকে আমরা দেখেছি, বিশেষ করে সেনাপ্রধান প্রকাশ্যেই নির্বাচন নিয়ে তার অবস্থান জানিয়েছেন। আমাদের বিউরোক্রেসি সবকিছু মিলে সাধারণ মানুষের একটা বড় অংশ নির্বাচন চাইছে। সো আমরা মোটা দাগে এখন পর্যন্ত সঠিক ট্র্যাকে আছে যদি আমাদের নির্বাচনটা হয় এবং পাওয়ার ট্রান্সফার হয়। জুলাই চেতনা নিয়ে কয়েকটা কথা বলে এই পর্যায়ে শেষ করি। সেটা হচ্ছে, মানে চেতনা শব্দটার একটা ডেরোগেশন আসলে হয়ে গেছে শেখ হাসিনার সময়, মুক্তিযুদ্ধের চেতনা। মানে আজকে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, আমরা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা নেই না, এটা ফালতু। উনি এটাকে তার ফ্যাসিজম, বিশেষ করে 2018 পর্যন্ত ফ্যাসিস্ট শাসন কায়েম করার জন্য ব্যবহার করেছেন। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা আজকে যখন এটাকে ধারণ করি, এটাকে নিয়ে কথা বলতে যাই, তখন আওয়ামী লীগের এই সকল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিটাকে খুব নেগেটিভলি মানুষ দেখার কারণে মানুষ এটাকে বিরুদ্ধে কথা বলে। তো এই পরিস্থিতি যখন হয়ে দাঁড়ালো, তখন এই চেতনা শব্দটা, জুলাই চেতনা, এবং আমরা আসলে কিছু লক্ষণ এরকম দেখছি। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে একটা ন্যারেটিভ হিসাবে ইউজ করে সেটা দিয়ে ধান্দাবাজি, আমি কথ্য ভাষায় যদি বলি, করার জন্য ব্যবহার করেছি, ঠিক একই চেষ্টা এখন আমরা দেখছি। সত্যিকারে জুলাইয়ের যে চেতনার কথা আছে, সেই চেতনা মোটা দাগে যেটা, সেটা আমরা অনেকেই ধারণ করি, এটাও সত্য। মুক্তিযুদ্ধ চেতনা, সত্যিকার চেতনা যেমন অনেক মানুষ ধারণ করত, কিন্তু এই প্রবণতাটা যে জুলাইকে ব্যবহার করা, জুলাইয়ের সাথে কোনো না কোনো ভাবে ন্যারেটিভে যদি কোনো রকম কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয়, তাকে আবার ট্যাগ করা, ওই একই জিনিসগুলো আছে। এই প্রবণতাটা ইজ অ্যালার্মিং। নিশ্চিত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অধ্যাপক ডক্টর কামরুল হাসান। জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা আপনাকেও দেখেছি, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখেছি। নিশ্চয়ই আপনার একটি কথোপকথনের কথা মনে আছে, একজন পুলিশ সদস্যের বলা হচ্ছিল, একটা মারলে একটা সরে বাকিগুলো সরে না স্যার, বলছিল বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আমরা দেখেছি রাষ্ট্রীয় বাহিনীকে কিভাবে আন্দোলন দমনে ব্যবহার করেছিল স্বৈরাচারী সরকার। প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে 1 বছরের সময়ে কতটা পরিবর্তন দেখেন? ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর এসেছি, অনেকের সঙ্গে দেখা হয়েছে। আলাপ করার চাইতে অন্যদের আলাপ শুনতে আগ্রহ বেশি এখন। 1 বছরের যে পরিবর্তন, সেটা হচ্ছে যে খুব অল্প সময় 1 বছর আমার কাছে, কারণ 16-17 বছর এত চেষ্টা করার পরও আমরা যখন দেখলাম স্বৈরাচার আরো শক্তিশালী হয়েছে, মুসোলিনিকেও পার করেছে, সে সময়ে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ যুক্ত হয়েছে, রাজনৈতিক দলগুলো দীর্ঘ আন্দোলনের একটা পর্যায়ে। আমি যেটা সবচাইতে আমি আশাবাদী মানুষ, খুব ইতিবাচক দৃষ্টিতে দেখি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় যারা গুম খুন হত্যার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, তারা উন্মুক্ত বাতাসে আছেন, এতে কোনো সন্দেহ নেই। প্রফেসর ডক্টর ইউনূস যখন বলেন যে আমরা অনেক মুক্ত বাতাসে আছি, আমি অংশত তার সঙ্গে একমত। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও যখন আপনাদের টেলিভিশনে আসতাম টক শো করতে, আমি জাহাঙ্গীরনগর থাকি, ভাঙা একটা গাড়ি নিয়ে আসতাম, প্রতিদিনই আমি ভাবতাম আমার শেষ দিন। আজকে আসার সময় সেটা মনে হয়নি। অবভিয়াসলি দ্যাট ইজ এ চেঞ্জ অ্যান্ড উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্যাট। ট্রুথ বিল্ড ট্রাস্ট। আমাদের জাতির, আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি, আমাদের জাতির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা কোনো একটা বিষয়ে সংযুক্ত হই, যত তাড়াতাড়ি বিযুক্ত হই তারও চেয়ে দ্রুত গতিতে। আমাদের মধ্যে বৈচিত্র্যের নামে যে বিভাজন তৈরি হয়, এ বিষয়গুলো অন্যরা দায়ী নয়, বরং আমরাও সেখানে ক্রিয়ানক হিসাবে কাজ করি। আসলে একটা সমাজে পরিবর্তনের জন্য যে বিষয়টি দরকার, আপনার সঙ্গে আমার ভিন্নতা থাকবে, এবং এই তালিকা যত দীর্ঘ করবেন ভিন্নতার পরিমাণ তত বাড়তে থাকবে। কিন্তু তার মধ্যে একটি বিষয় যদি আপনার সঙ্গে আমার মিল থাকে, সেটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। স্বপ্নকে তো স্পর্শ করতে হবে কখনো না কখনো, কিংবা কারো মাধ্যমে। আমাদের 4 বছরের শিশু থেকে শুরু করে
আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে যেই সুযোগটি তৈরি করে দিয়েছে, আমার ভয় হচ্ছে মহান মুক্তিযুদ্ধে 1971-এ প্রাণ দিয়ে সুযোগ তৈরি করে দেওয়ার পর বাকশাল পেয়েছিলাম, 90-তে এই সব তৈরি করে দেওয়ার পরে 1-11 পেয়েছি। কি লাভ হলো? আমরা চাইলে বিভাজন তৈরি করতে পারবো, বুদ্ধিমানদের বিভাজন তৈরি করার ক্ষমতা অসাধারণ, কিন্তু একই সঙ্গে এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা কি খোঁজা খুব দরকার 1 বছর পর। আমি লক্ষ্য করেছি আমাদের ছিদ্রান্বেষী স্বভাবটি আমাদের মধ্যে যারা আশাবাদী মানুষ আছে তাদেরকেও অনেক সময় হতাশ করে। আপনারা যারা আমার সাথে বসে আছেন তারা রাজনৈতিক বয়ান যেগুলো হয় সেগুলোর ব্যাকরণগত অশুদ্ধতা সঠিক করে দিচ্ছেন, আমি খেয়াল করেছি। কিন্তু একই সময় আরেকটি প্রত্যাশা 1 বছর পর আমার, যে আমরা লক্ষ্য করেছি একটা নির্বাচনের দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের অভিভাবকরা কি ধরনের দায়িত্বহীন আচরণ করেছেন, অথবা সংস্কার এবং বিচারের অতি প্রয়োজনীয় দুটো বিষয় সামনে রেখেও নির্বাচনকে অনিবার্য করে তোলার যে অস্বাভাবিক চেষ্টা, আমি অস্বাভাবিক বলছি কোড আনকোড, সেটাও কিন্তু জনগণ প্রত্যক্ষ করছে। ফলে গণ আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে সেটা পরিবর্তন। মানুষই হচ্ছে আপনাদের আয়না। দিন শেষে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ, এবং জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে এই 1 বছর প্রকৃত পরিবর্তন কি হয়েছে সেটা কিন্তু রিফ্লেক্টেড হবে। আমি জানি না আর 1 মিনিট বলা যাবে কিনা এ পর্যায়ে। আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি শিক্ষার্থীদের মধ্যে এই যে বিভাজনগুলো, সেগুলো কি নিয়ে হচ্ছে, সেগুলো বয়ান তৈরি করা হচ্ছে। আসলে আমাদের আন্দোলনটা ছিল হচ্ছে বলয় নির্ভরতা পরিহার করা, কিন্তু আন্দোলন পরবর্তীতে আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে এবং দলীয় ব্যক্তিগত পর্যায়ে বলয় নির্ভরতা আমাদেরকে আবার আক্রান্ত করেছে। আমরা প্রত্যেকেই একটি বয়ান তৈরি করছি, প্রকৃত ইতিহাস হারিয়ে যাচ্ছে। এই যে জুলাই ঘোষণা, আমরা কি অস্বীকার করতে পারবো যে এখানে তরুণদের রক্ত, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জনসাধারণ, বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক দল, টকশোর আপনাদের মতো যোদ্ধারা, কলম যোদ্ধারা, আমাদের এই বয়ানে কি সেই জিনিসগুলো এসেছে? একটি, আমি সমালোচনা করবার জন্য বলছি না, বুদ্ধিজীবীরা যখন একটি ঘরানায় থাকেন, অতি পুস্তক নির্ভর হন, তখন ওই ধরনের ঘোষণায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। এটি একটি হতাশার কারণ 1 বছর পর। আপনারা পয়েন্ট ধরে বলতে পারবেন, আপনারা সবাই জানেন, চর্চা করেন। ডক্টর ইউনূস স্যার অবশ্যই এই আপৎকালীন সময়ে আমাদের জাতির জন্য একটা উপহার। আমি একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে দেখেছি কতটা কষ্ট হয় রাষ্ট্র পরিচালনা, আমি অনুমান করতে পারি। আমরা শুধুমাত্র বিভাজিত নই, আমরা সকালে যা বলি দুপুরে তা পরিহার করি, রাতে নতুন একটি বয়ান তৈরি করি। এই যে পরিবর্তনের অভ্যাস কিংবা বদঅভ্যাস, এর মধ্যে একটি ঐক্য প্রয়োজন, যেটা দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছেন। এখন ফ্যাসিস্ট বৈষম্যকে বিদায় করা উচিত। এটা একটা ব্যাধি। চলুন না আমরা এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জায়গাটা খুঁজে প্রকৃত অর্থে একটা নির্বাচন করি, যেটা শেখ হাসিনার নির্বাচন নয়। আমরা তো একটা পরিবর্তন চাই। কে করবে এই পরিবর্তন? প্রত্যেকেই বলছি অন্যে খারাপ। আমি কি বিবেচনা করে দেখেছি, বিচার করে দেখেছি সকালে আমি যা বলেছি দুপুরে সেটা বলেছি কিনা, কিংবা যা বলেছি তা বিশ্বাস করি কিনা? ব্যক্তি সংস্কার যদি না হয়, বেনজির মতিউর তৈরি হতেই থাকবে, মেধা দিয়ে কিছু হবে না। যে শিক্ষার্থীরা মেধার নামে এত যুদ্ধ করেছে, সেখানে বৈষম্যগুলো কিভাবে চর্চা হচ্ছে, ব্যক্তিগতভাবে কিছু উপলব্ধি করা এবং পর্যবেক্ষণ করার আমার দুর্ভাগ্য হচ্ছে। তো 1 বছর পর স্মরণ করবার কথা, 1971-এ প্রাণ যারা দিয়েছে তাদের রক্তের ঋণ শোধ করেনি এই জাতি। 90-তে যারা প্রাণ দিয়েছে একেবারেই করেনি, 24-এ আবারও করেছে। আমাদের জাতিগত দুর্বলতা যেটা, সেটা চিহ্নিত করুন 1 বছর পর। সরকার কিংবা অন্যের তুলনায় ব্যক্তি চরিত্র বিনির্মাণ, নৈতিকভাবে আলোকিত হওয়ার অঙ্গীকার
1 বছর পর অতিমাত্রায় জরুরি একজন ক্ষুদ্র শিক্ষক হিসাবে, এটাই আমার অনুভূতি। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এবার যেতে চাই আব্দুল নূর তুষার আপনার কাছে। আমরা সবার কাছে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণের হিসেব নিকেশটা বুঝতে চাই, আপনার কাছেও আপনার মন্তব্য জানতে চাই। সেই সঙ্গে একটি প্রশ্ন যুক্ত করতে চাই। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানতে চাই যে এখন যদি গ্রামাঞ্চল কিংবা পাড়া মহল্লা থেকে দাবি আসে যে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আসবে কি? প্রশ্নটা অনেক জটিল। প্রথম প্রশ্নটি হচ্ছে যে প্রত্যাশার সাথে আমাদের প্রাপ্তির সম্পর্ক কিছু আছে কিনা। যে কোনো অভ্যুত্থানের পরে একটা সময় অরাজক কাটে, কিন্তু আমরা যাদের কাছে আমাদের রাষ্ট্রের এবং সরকারের দায়িত্ব দিয়েছি, আমরা আশা করেছি তারা অত্যন্ত অভিজ্ঞ এবং তারা এই অরাজক সময়টুকু অতি দ্রুত অতিক্রম করে আমাদেরকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন। যে বিষয়টি খুবই আমাদের কাছে মনে হয়েছে অনেকের কাছেই যে আশঙ্কাজনক, সেটি হচ্ছে যে সংস্কার এবং বিচারকে নির্বাচনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে এবং একটা বলার চেষ্টা করা হয়েছে যে নির্বাচন অনিবার্য না, বরং নির্বাচন দেরি করে সংস্কার এবং অন্যান্য যে কাজগুলি আছে সেগুলি শেষ করা হচ্ছে জরুরি। এটা অনেকটা বিগত আওয়ামী লীগ সরকারের মতো। তারা বলতেন যে নির্বাচন কেমন হয় সেটা কোনো বিষয় না, পিলার তৈরি করাই হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা দূর করার সবচেয়ে বড় উপায়। যত বেশি পিলার তত বেশি সফলতা। একসময় তারা বিসিএস এর পরীক্ষায় সেতুর পিলার কয়টা সেই ধরনের প্রশ্ন যুক্ত করার চেষ্টা করেছিলেন। জনগণ পরিবর্তন চেয়েছে, এতে কোনো দ্বিধা নাই। পরিবর্তন এসেছে, সেটাও জনগণের আত্মত্যাগের মধ্যে দিয়ে, রক্তক্ষয়ের মধ্যে দিয়ে এসেছে। কিন্তু জনগণ যে সরকারটি তৈরি করেছে সেই সরকারে কিন্তু জনগণের কাজ এবং মতামতের প্রতিফলন যা দেখানোর কিংবা অংশগ্রহণের কোনো সুযোগ নাই, কেননা কোনো ভোট হয় নাই। এটা মানতেই হবে যে এই সরকার ভোটের সরকার না, এই সরকার হচ্ছে একটি আপৎকালীন সরকার, যে সরকার আমাদেরকে একটি ভোটের সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে জনগণের রায়ের মাধ্যমে দেশ পরিচালনা করার পরিবেশ এবং সুযোগ তৈরি করবে। আন্দোলনে যারা অংশ নিয়েছেন, যারা রক্তপাত করেছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, এরা এইরকম একটি বাংলাদেশ চেয়েছেন যে বাংলাদেশে জনগণ নির্দ্বিধায় ভোট দিতে পারবে এবং তার ভোট গোনা হবে এবং ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলাদেশের উন্নতির জন্য কাজ করবে। তারা যদি কোনো ভুল করে জনগণের কাছে ক্ষমতা থাকবে তাদেরকে পরবর্তী নির্বাচনে কিংবা যখনই নির্বাচন হোক সেই নির্বাচনে ভোটের মাধ্যমে অপসারণ করার। ফলে সংস্কারের সঙ্গে কিংবা পরিবর্তনের সঙ্গে নির্বাচনের যোগসূত্র নাই, বরং নির্বাচনই একটা পরিবর্তন। যদি নির্বাচন হয় তবেই প্রধান পরিবর্তনটি সূচিত হবে, কেননা এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে 3টা নির্বাচন উল্লেখ করে যে বাংলাদেশে নির্বাচন হয় না। 3টা নির্বাচন না হওয়ার ফলে কিংবা অবৈধ নির্বাচন হওয়ার ফলেই তো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সেই অবৈধতা দূর না করে অরাজনৈতিক কোনো পক্ষের এটা বলার সুযোগ নাই যে তারাই শুধু বাংলাদেশকে পরিবর্তন করবেন। বাংলাদেশকে পরিবর্তিত করতে চাইলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যেতে হবে এবং জনগণ নির্বাচিত সরকারকে প্রশ্ন করার অধিকার রাখবে এবং সেই প্রশ্নের মধ্যে দিয়ে বাংলাদেশ পরিবর্তিত হবে। 1 বছরে বাংলাদেশ পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমনকি 10 বছরও পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে, এটা পৃথিবীর কোথাও ঘটে না। পরিবর্তন একটা ক্রমাগত প্রক্রিয়া। সিঙ্গাপুরকে ঠিক হতে অনেক বছর লেগেছে, মালয়েশিয়াকে ঠিক হতে অনেক বছর লেগেছে, ব্রিটেনকে ঠিক হতে অনেক বছর লেগেছে, বাংলাদেশকেও ঠিক হতে অনেক বছর লাগবে। কিন্তু সেই ঠিক করবে হচ্ছে জনগণ এবং জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবে। এটাই হচ্ছে একটা বিরাট পরিবর্তন এবং বড় সংস্কার। আমরা দেখছি যে এই সরকারের মধ্যে যারা সংস্কার করছেন দীর্ঘ সময় তারা বাংলাদেশেই থাকেন নাই। পলাশীর বাজারে যে বাজার করে না সে জানে না যে গতকাল পেঁয়াজের দাম 80 টাকা হয়েছে। পেঁয়াজের দাম 50 টাকা হলে যেভাবে সমস্ত গণমাধ্যম বলতে থাকে সবজির দাম কমেছে, 80 টাকা হওয়ার পরে গণমাধ্যম সেই কথা বলবে এবং আমরা একইভাবে প্রশ্ন করতে পারবো যে গতকাল কেন পেঁয়াজের দাম 80 টাকা হয়েছে। ডিমের দাম কেন বেড়েছে এই প্রশ্ন আমরা করতে পারতে হবে। কিন্তু ডিমের দাম আমেরিকাতে বাড়লে যাদের ডলারে ঘাটতি হয় তারা কোনোভাবেই বাংলাদেশ বদল করে দেবে এখানে বসে থেকে, এটা জনগণ আশা করে না। এবং একটা এলিট সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে বদলে দেওয়ার যে বিরাট অধিকার সঁপে দেওয়া হয়েছে, আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের পরে এইটা হয়েছে সবচেয়ে বড় ভুল। পুস্তক নির্ভরতা তো আমি দেখি যে সংস্কারের মধ্যেই বেশি।
যারা সংস্কার করছেন তারাই অতিমাত্রায় পুস্তক নির্ভর। একটা স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, যেখানে যে পরিবর্তনগুলির কথা বলা হয়েছে, দীর্ঘদিন স্বাস্থ্যে কাজ করার পরও সেই পরিবর্তনগুলি আসলে অসম্ভব। এরকম অসম্ভব পরিবর্তনের কথা স্বাস্থ্য সংস্কার কমিশনের মধ্যে আছে। শিক্ষা নিয়ে কোনো কমিশনই হয় নাই, অথচ বলা হয়েছে শিক্ষার 12টা বাজিয়েছে বিগত সরকার। ফলে অনেক জায়গাতে ভুল আছে। ফলে নির্বাচন একটি অনিবার্য বাস্তবতা এবং নির্বাচন হতেই হবে। এরপরে যে প্রশ্নটা আপনি করেছিলেন সেটা খুবই জটিল। এই প্রশ্নটা আরেকবার করেন। জি, আমরা যেমনটি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হ্যাঁ, রাজনীতিহীনতা। রাজনীতি নিষিদ্ধ হ্যাঁ, করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে কিছু লোকজন বের হয়ে এসে বলছেন যে আমরা রাজনীতি চাই না, এখানে কমিটি হবে না, রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চাই। অভ্যুত্থান কি রাজনীতিবিহীন ছিল? এই পুরো গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকে বলেছেন যে এই অভ্যুত্থানের সঙ্গে রাজনীতি সংশ্লিষ্ট ছিল। এই অভ্যুত্থানে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছেন তারা ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লুকিয়ে থেকে কৌশলগত কারণে নিজেকে ছাত্রলীগ দাবি করে আন্দোলন করেছেন। এই আন্দোলনের মধ্যে যারা আছেন, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, এই এনসিপি বলেন কিংবা অন্যান্য তরুণদের দলগুলি বলেন, এদের সঙ্গে ছাত্র রাজনীতির সংশ্লিষ্টতা ছিল। তাহলে এই একই পক্ষ বর্তমান থাকা অবস্থায় কি করে তারা বলেন যে কোথাও ছাত্র রাজনীতি থাকতে পারবে না অথবা রাজনীতি থাকতে পারবে না? রাজনীতির আদর্শ পরিবর্তিত হতে পারে, রাজনীতির যে কর্মকাণ্ড সেটি পরিবর্তিত হতে পারে, রাজনীতির সঙ্গে সংযুক্ত চাঁদাবাজি, হল দখল, গণরুমের সংস্কৃতি, ধমকাধমকি, মারপিট সেটা পরিবর্তিত হতে পারে। কিন্তু রাজনৈতিক কোনো কমিটি থাকতে পারবে না যদি এইরকম দাবি দাওয়া উত্থাপিত হয়, তবে সেইটাও ডাকসু নির্বাচনের পরে নির্বাচিত করে তারপরে নির্বাচিত লোকজনের বসে সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তাদের সঙ্গে ভিসিকে আলোচনা করতে হবে। ভিসি কাদের সাথে আলোচনা করেন? ভিসি কার সঙ্গে কথা বলছেন এখন? এরাই যে ছাত্রদের প্রতিনিধি, সেইটার নৈতিক এবং আইনগত অধিকার তাদেরকে কে দিয়েছে? কিছু লোক দরজা ভেঙে বের হয়ে আসলেই তারা ছাত্রদের প্রতিনিধি? এইটা হচ্ছে মব রাজনীতি। এই যে রাতের বেলা হলের দরজা খুলে আমরা রাজনীতি চাই না, রাতে কেন, দিনের বেলা না কেন? রাতের 12টার সময় মনে পড়লো যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, আর এলাকায় এলাকায় কমিটি থাকতে পারবে না যারা বলেন, তারাই হচ্ছেন সেই লোকজন যারা নিজের রাজনীতি বাদ দিয়ে অন্যের রাজনীতির মধ্যে ঢুকে থেকে কৌশলগত কারণে রাজনীতি করেছেন। নিজের দল নাই, অন্যের দলের মধ্যে ঢুকে বসেছিলেন, নিজের দল ছিল কিন্তু। ফলে ছাত্র রাজনীতি যারা বাদ দেবেন বলেন, এলাকা এলাকায় যারা কমিটি বাদ দেবেন বলেন, যারা বলেন যে রাজনীতির দরকার নাই বাংলাদেশে, তারা মূলত একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে অরাজনৈতিক ব্যক্তিবর্গ, অনির্বাচিত ব্যক্তিবর্গ, যাদের পেছনে জনগণের সমর্থন নাই, এরকম লোক দিয়ে দেশটাকে শাসন করতে চান। কে ভালো কে মন্দ এই সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ তাআলা, আর নিতে পারে জনগণ ভোটের মাধ্যমে। আমি যাকে ভালো মনে করি সেই ভালো, সে যদি ভুল করে আমি তার ভুল ধরিয়ে দিব। আমি যাকে ভোট দিয়েছি সেই ভালো যতক্ষণ পর্যন্ত সে অন্যায় কাজ না করছে। আমি যাকে ভোট দিয়েছি সে যদি ভালো না হয় আমি তাকে ভোটের মাধ্যমে সরিয়ে দেব। এবং সে আমার কাছে যখন আসবে, হয় সে তার স্বতন্ত্র পরিচয় আসবে একা, অথবা তার রাজনৈতিক দল নিয়ে আসবে। ফলে রাজনীতি বিবর্জিত শিক্ষাঙ্গনের আসলে বাংলাদেশে এখনো কোনো বাস্তবতা নাই। এই যে রাজনীতি বিবর্জিত শিক্ষাঙ্গনের ধারণা, এই ধারণাটাই হচ্ছে পুস্তক নির্ভর ধারণা। বিদেশে হয়তো রাজনৈতিক দলের মাধ্যমে ছাত্ররা রাজনীতি করেন না, কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন হয়, ওইখানে স্টুডেন্টস ফ্র্যাটার্নিটি আছে এবং সেইখানেও ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে হয়। এমনকি ডিবেটিং ক্লাব থেকে শুরু করে অন্য যে ক্লাবগুলি আছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেইখানে পর্যন্ত প্রতিনিয়ত নির্বাচন হয় নিয়ম অনুযায়ী, এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হয়। নির্বাচনবিহীন গণতন্ত্র না। এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে যেখানে পরিষ্কার বলা হয়েছে ১/১১ সরকার ছিল ষড়যন্ত্রমূলক, বলা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে কারো হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে একাধিক নির্বাচন হয়েছে অবৈধ এবং অন্যায়, সেখানে নির্বাচনের অবৈধতাই যেখানে এত গুরুত্বপূর্ণ হয়েছে, সেইখানে নির্বাচনের চেয়ে সংস্কার গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে নিজেরাই জুলাই ঘোষণাপত্র বানিয়ে জুলাই ঘোষণাপত্রের বিরোধিতা করা। যে আপনারা নির্বাচন করেন নাই সেইটা খারাপ, কিন্তু আমরা নির্বাচন করছি না এটা ভালো, কারণ আমরা অনেক ভালো কাজ করি, আমাদের নির্বাচনের দরকার নাই। এই একই কথা শেখ হাসিনা বলতেন। তো এটাই আমার কথা। ধন্যবাদ। জুই, আমি এই পয়েন্টে একটা জিনিস একটু যোগ করি। এই যে ছাত্র রাজনীতি প্রসঙ্গে 1 মিনিট, মানে অভিযোগটা কি? ছাত্রলীগ একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে হলগুলোতে, গণরুম, টর্চার, ঘাট ধরে নিয়ে যাওয়া, অনেক কিছু হয়েছে, হত্যা হয়েছে, নিজেদের মধ্যে কোন দলে মারামারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে। আচ্ছা ফাইন, ছাত্র রাজনীতি করা যাবে না, এটা হচ্ছে আর্গুমেন্ট এই ট্রমার কারণে। আচ্ছা, আওয়ামী লীগ দল হিসাবে তো এই দেশটাকে শেষ করে ফেলেনি। আওয়ামী লীগ তো শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টি ছিল না, ওইটা একটা মাফিয়া গ্যাং ছিল। আমি বলি 18 পর থেকে একটা মাফিয়া গ্যাং ছিল। তো তাহলে দেশের রাজনৈতিক দলগুলোও নিষিদ্ধ করে দেই আমরা,
আওয়ামী লীগ যেহেতু দেশ ধ্বংস করেছে, আরেক রাজনৈতিক দল গেলেও তো দেশ ধ্বংস করবে, এই আলাপ হচ্ছে কিন্তু দেখবেন। নিষিদ্ধেই কি সমাধান না, কিনা সে তাই তো প্রশ্ন বলছি, কিন্তু উঠেছে। তাহলে তো দেশেই রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে ডক্টর ইউনূসের সরকারের মতো একটার পর একটা সিলেক্টেড লোকজন এসে দেশ চালাবে, যেহেতু দল খারাপ। তো সেখানে একই আমার রকম প্রশ্ন যুক্তি। ছিল জাহিদুর জি। রহমান, এখন যদি রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে, রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে কিনা? আমি এটাই বলছি, যদি ওই যুক্তি সঠিক হয় তাহলে জাতীয় পর্যায়ে রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে আর কি। তারা যে যুক্তি ধন্যবাদ দেয়। জানাচ্ছি জি। আপনাকে। দর্শক, জানিয়ে রাখতে চাই, দেশ সংলাপে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকেও। এবারে যেতে চাই মাহমুদুর রহমান মান্না আপনার কাছে। আমরা 1 বছর পর কোথায় দাঁড়িয়ে আছি সেটি যেমন একটি প্রশ্ন, সেই সঙ্গে আমরা গণঅভ্যুত্থানের পর যে বাস্তবতা দেখেছি, মহান ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর এক ধরনের চেষ্টা করা হয়েছে, সে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? প্রথমে আমি বলিনি, আপনি যে প্রশ্ন করেছেন অনেক বড় ক্যানভাসটা, আমার এরকম হেল্প লাগতে পারে যে পরে মনে করিয়ে দেবেন কি প্রশ্নটা করেছেন। প্রথম কথা বলি যে এই যে এক্সপেকটেশন ইত্যাদি নিয়ে বলছেন, এক্সপেকটেশন তো একটা আছে ইন্ডিভিজুয়াল আর আছে অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট আপনি যদি আগ্রহের কথা বলেন, আকাঙ্ক্ষার কথা বলেন, তাহলে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের, ভোটের। আমরা পরে সংস্কার আনলাম কখন? রাজপথে নামলাম, জনগণের কাছে গেলাম, জনগণ বলল কত আন্দোলন করলাম, কত পরিবর্তন হলো, রক্ত দিলাম, বাস্তব অবস্থার তো কোনো পরিবর্তন হয় না। তখন আমরা বললাম যে আমরা শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন করছি না, এরকম করে প্রশ্ন করেছিল, এ বাদ দিয়ে বি যাবে তো কী লাভ হবে। আমরা বলেছিলাম আমরা শুধু সরকার পরিবর্তনের আন্দোলন করছি না, আমরা এর মাধ্যমে সিস্টেমটা বদলাতে চাই, শাসনটা বদলাতে চাই, এবং সেখান থেকে সংস্কারের কথা আসছে। আমি আপনার মাধ্যমে যারা যারা শুনছেন তাদের সবাইকে বলি, ব্যক্তিগতভাবে আমি সংস্কারের খুব আর্ডেন্ট সাপোর্টার বা প্রপোনেন্ট ছিলাম। আমি মনে করতাম যে সমস্ত সংস্কার করে ফেলে তারপর একটা ভোট করলে ভালো, মানে একটা খুবই শুদ্ধ রাষ্ট্রের মধ্যে এরকম নির্বাচন যাতে হয়। আমি বলতাম 3 বছর লাগবে তার জন্য মূলত, এবং অন্তর্বর্তী সরকার, এই কেয়ারটেকার গভর্নমেন্টের বদলে অন্তর্বর্তী সরকারের কনসেপ্টও আসলো এই কারণে যে কেয়ারটেকার 3 মাসের জন্য হয়, কিন্তু এখানে 3 বছর সময় অন্তত লাগবে। কিন্তু ওই যে বললাম, সময় বদলায়, মানুষের ধারণা বদলায়। আমাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে, ও তো নীতি চেঞ্জ করেছে, ও তো আগে যে কথা বলতো এখন সেটা বলে না, এরকম হতেই পারে। এবং সেই হওয়াটা দেখতে হবে যে অগ্রগতির পথে যায় কিনা বা বাস্তবতার সাথে মেলে কিনা। পরিবর্তন আসবার পরে পরে, মানে ফ্যাসিবাদের পরাজয়ের পরে আমরা যখন নতুন সরকার গঠন করলাম, খেয়াল করে দেখবেন সেই সময়ের মধ্যে আমাদের একটা পরস্পর বিরোধী জিনিসকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করলাম। আমরা সবাই বলছি ব্যাপক জাতীয় ঐক্যের মধ্যে এটা হয়েছে, কিন্তু ওই রকম ছিল না আসলে। এটা বিশেষ করে প্রমাণিত হয়েছে নাহিদ ইসলাম যখন বললেন যে ওনারা প্রস্তাব করেছিলেন সরকার পতনের পরে একটা জাতীয় সরকার করতে, এবং বিএনপির মহাসচিব সেটা অ্যাগ্রি করেন নাই, তাই হয়নি। তার মানে একটা সরকার সরিয়ে আর একটা সরকার করবেন, কেমন সে সরকার তার ধারণার ব্যাপারে ঐক্যবদ্ধ জাতিগত কোনো চিন্তা ছিল না। অতএব যেরকম হয়েছে হয়েছে। যে সরকারটা হয়েছে তার কাছে কেউ মনে করছে এটা একটা বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, বাই রেজলিউশনস অথবা বাই অর্ডার, প্রেসিডেন্সিয়াল বা অফিসিয়াল অর্ডার দিয়ে পরিবর্তনগুলো করার দরকার ছিল। আর যাকে ক্ষমতায় বসালেন তিনি একদম আপাদমস্তক একটা ডেমোক্র্যাট ছিলেন। তিনি মনে করলেন যে তার ক্ষমতার বৈধতার জন্যে ক্ষমতা থেকেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা রেফারেন্স আনতে হবে, সেইভাবেই সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হলো। অতএব চুপ্পু থাকলেন। এই যে বিতর্কটা শুরু হলো প্রথমেই, চুপ্পু বিতর্কের নিষ্পত্তি তো আজও হয়নি। এইটা গণতন্ত্রের ধারা রাখবার জন্যই প্রফেসর ইউনুস সেটা করেছেন। আমরা 5 তারিখের 4 তারিখেও জানতাম না যে আগামীকালকে এই সরকারের পতন হবে। এখন আমরা হয়তো অনেক বক্তৃতা করছি, কারণ রাজনীতিতে বিজয়ের পরে বিজয়ের মধ্যে থাবা বসানোর দরকার লাগে, তো সব পার্টি এরকম বলে। আমি আগেই বলেছিলাম আমার এই বক্তব্য ছিল, কিন্তু বিষয়টা তা নয়। 4 তারিখে আমি যে কত ফোন পেয়েছি, ভাই কি হবে, সরকার কি সরাতে পারবেন? 5 তারিখে যখন ঘটনাটা ঘটে গেল তখন তো এরকমই হয়, সবাই মিলে আসে, এবং যখন ক্যান্টনমেন্টে বসলো তখনই এই বিতর্কটা হলো। তারপরে গণভবনে যখন সন্ধ্যায় বসা হলো তখনও ডিসিশন করা হলো না, যে সরকারটা আসলো এখন তাকে দিয়ে বিবেচনা করেন। আমি বলছি
আশা যা তখন করলাম যেটা তুঙ্গে ছিল, এই আশা আস্তে আস্তে কমে যাবে, মরে যাবে, বিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা যদি আপনি ঐক্যবদ্ধ হবে জাতীয়ভাবে, যেটা হবে না সেটা রেখে দেব ভবিষ্যতের জন্য। আপনি কি এইটা ঠিক করেন? সেই হিসেবে যদি দেখেন, প্রথম কথা হচ্ছে এই পুরো আন্দোলনটার মূল চরিত্র ছিল কিন্তু রাজনৈতিক। এইখানে আমরা অর্থনৈতিক কত বড় সংস্কার করব এই দাবিটাবি বড় ছিল না, ছিল ওগুলো অন্যের মধ্যে থাকে, কিন্তু মূল বিষয়টা ছিল নির্বাচন ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এবং এমন একটা নির্বাচন আমাদেরকে করতে হবে যেটা কোয়ালিটি সম্পন্ন হবে, যেটা সবাই অ্যাকসেপ্ট করবে। এটা শেষ হয়ে গেছে সময়ের জন্যে। ওকে, ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাসুদ কামাল, আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ পেলাম, সে সুযোগকে কতটা এই মুহূর্তে কাজে লাগাতে পারছি সেটি একটি প্রশ্ন। এবং মুক্ত সাংবাদিকতা কিংবা মুক্ত গণমাধ্যমের যে কথা আমরা শুনি, গণমাধ্যম এখন কতটা মুক্ত? গণমাধ্যম কতটা মুক্ত এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে, শেকল দিয়ে বাঁধা থাকে, অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না, উঠতে পারে না। তো তাকে তো আপনি আসলে শেকল দিয়ে বাঁধেন নাই, তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন। সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে, এক নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে, আরেকটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাব, আমি খাবার পাবো কোথায়, খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে। তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে। আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না, দরজা খুলে দিয়েছে, কিন্তু গণমাধ্যম উঠতে জানছে না। গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে, ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 5 তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো, এই দিন দেশের 170টা পত্রিকায় ক্রোড়পত্র দেওয়া হয়েছে, 2 পৃষ্ঠার ক্রোড়পত্র। এবং এই ক্রোড়পত্র কিন্তু বিশাল ইনকাম ওদের জন্য, এক একটা ক্রোড়পত্রের জন্য তার মধ্যে 5 লাখ টাকা করে পেয়েছে। আমি যতটুকু জানি, কারণ আমার অনেক পত্রপত্রিকাতে আমার বন্ধু বান্ধব আছে, আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা, এগুলি কি পত্রিকা, ঢাকার 70টা পত্রিকা আর ঢাকার বাইরে 100টা পত্রিকা, সবগুলো দৈনিক। কিন্তু ঢাকার 70টা, এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আপনি ঢাকার 20টা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার? এটা ঢাকার 70টা পত্রিকা কোথেকে আসলো? এদের সবাইকে আপনি 5 লাখ টাকা দিলেন। এটা কার টাকা দিলেন ভাই? আপনার বাবার টাকা? আপনি জনগণের টাকা দিয়েছেন। যে রিক্সাওয়ালা একটা দেয়াশালাই কিনে 2 টাকা দিয়ে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন, তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপারের কাছে। এই পত্রিকা মালিকগুলো, এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া। তো ওদের এখানে যে লোকগুলো কাজ করে, পেটের দায়ে কাজ করে, আমরাও কাজ করি, ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো। ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা, সেই স্তুতিগুলো আমি করতেছি। তো আমাকে তো আপনি বলছেন তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি, তুমি এখন ওড়ো। আমি কি করে উঠবো? আমি তো জানি না কিভাবে উঠতে হয়। কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা বিচ্ছিন্নভাবে হবে না। পুরো দেশ যদি মুক্ত না হয় তাহলে সাংবাদিকতা মুক্ত হবে না, আমলা মুক্ত হবে না, প্রফেশনালরা মুক্ত হবে না, রাজনীতিবিদরাও মুক্ত হবে না। কেউ কি মুক্ত হয়েছে? কেউ মুক্ত হতে চায় না তো আসলে, কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই। কাজে মুক্ত সাংবাদিকতা করবে। এবং এটাও সত্য কথা, আমি অনেকে আলাপ করে দেখেছি, 5 লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে 2 লাখ থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে। কাকে দিয়ে আসতে হয়েছে? সেটা আগে যেটা ডিএপি থেকে নিত, ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে, তাকেও দিয়ে আসতে হয়েছে। তো এগুলো যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি, ইজ রিয়েলিটি। তো আপনি কি চেঞ্জ করছেন? সরকার, আগের সরকার যে আমরা যাকে বলি, যে সরকারকে আমরা তাড়ালাম, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, খুব খারাপ সরকার, পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম, তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই। আপনি নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার, নাম দিয়েছেন গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কোনো পার্থক্য নাই, একইভাবে চলছে।
কোনো একটা কিছু করতে গেলে একইভাবে চলছে। তাহলে কি মন্ত্রীরা হাসিনার সেই লেগেসি বহন করছে এই সরকার? জি, দুইটাই বিপজ্জনক। যদি ওনার কাছে তথ্য থাকে, ওনার উচিত যেটা পাবলিক বলার আগে দুদককে বলা। উনি আবার কি, উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিএনপি ক্ষমতায় আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল। এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবে উনি জোর করে দখল করছেন। এখন এই লোক যখন ক্ষমতায় আসবে তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হলো, উনি যখন এই কথাগুলি বলেন, এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন? করেন বিবেচনা? যদি বিবেচনা না করেন, আমি কোনটা ভাববো? আমার মাথার উপর এই সাত্তার সাহেব চেপে আছে, নাকি আমার মাথার উপর 8 জন মানে আপনার করাপ্ট উপদেষ্টা চেপে আছে? এই এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে। আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো? একটা চিন্তা অন্তত আপনি সুরাহা করেন। এই সরকার পারবে না, এই সরকার পারছে না। পারছে না কেন সেটা আমি বলি। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না, এবং ডক্টর ইউনূস তো করেনি না। ডক্টর ইউনূস কোনো অবস্থাতেই আন্দোলনের সঙ্গে ছিলেন না। যদি থাকতেন, যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ওটিতে থাকতেন না, তখন উনি বরং প্রস্তুত থাকতেন কিভাবে দেশে আসা যায়। একজন অপ্রস্তুত লোককে, এবং উনি আরো কতিপয় অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন, যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে। উনি উনার কথা চিন্তা করেছেন। উনি একটা লোক, দেশের প্রধান উপদেষ্টা, উনি একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে। অথচ এই লোক জেঠা মাউজে কি বললো, যে বাংলাদেশের মানুষকে নাকি টাকা দিয়ে ভোট কেনা যায়। দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে, তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন। উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। উনি ইতিহাসও বুঝেন না, শ্রেষ্ঠও বুঝেন না, নির্বাচনও বুঝেন না। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। দর্শক, আপনারা দেখছেন আসিয়ান গ্রুপ নিবেদিত দেশ সংলাপ। আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত আছেন 8 জন সম্মানিত অতিথি। আমরা এবারে যাচ্ছি পরবর্তী অতিথির কাছে। আব্দুল আওয়াল মিন্টু, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। বলা হয়ে থাকে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গলদ আছে, এবং শেখ হাসিনা উর্দি পড়ে কিংবা বন্দুকের নলের জোরে ক্ষমতায় আসেনি, গণতান্ত্রিক মোড়কে যাত্রা শুরু করে ধীরে ধীরে তিনি স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। গণঅভ্যুত্থানের পরে সেই রাজনৈতিক সংস্কৃতিতে কতটা পরিবর্তন দেখেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে যারা অত্যন্ত সম্মানিত গুণজ্ঞানী ব্যক্তি এখানে আলোচক আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি শুন না, কিন্তু আমি এখানে এত গুণজ্ঞানীদের ভিতরে আমি ফিট হয়েছি না। যাই হোক, কোনো সংস্কৃতি তো এভাবে বদলা না। বললেই তো একটা পরিবর্তন হয় না, একটা সমাজও বদল হয় না। সামাজিক পরিবর্তন বলেন, রাজনৈতিক পরিবর্তন বলেন, সাংস্কৃতিক পরিবর্তন বলেন, এটার জন্য তো আপনাকে বহু ধরনের এবং বহু মাত্রিক পরিবর্তন করতে হবে। হঠাৎ করে যদি আমরা বলি যে আমাদের দেশের রাজনীতি খুবই ভালো হবে, অর্থনীতি খারাপ হবে বা খারাপ হবে না, বা অর্থনীতি ভালো হবে রাজনীতি ভালো হবে না, এ কথা বললে তো হবে না। এখন একটা নিয়ে আমাদের বুঝতে হবে যে একটা সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হলো দেশে একটা সামাজিক মূলধন সৃষ্টি করা। এই যে আমরা এতগুলা লোক, আমার
গুণী জ্ঞানী আলোচকবৃন্দ কথা বললেন, আমাদের কথার ভিতরে কোনো মিল আছে আমি তো পাই না। এর একটাই কারণ, আমরা দেশকে এমনভাবে বিভক্ত করছি, এই দেশটাকে মানে প্রতিটি গ্রুপের ভিতরে বিভক্তি। সেটা আপনার শিক্ষক বলেন, ছাত্র বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, রাজনীতিবিদ বলেন, ইভেন ব্যবসায়ী। আবার ব্যবসায়ীর ভিতরে কেউ কেউ আছে নামধারী ব্যবসায়ী, এটার নাম দিয়েছি আমি টুকটাক ব্যবসায়ী। পুরা দিন দেশের সম্পদ চুরি করার জন্য ব্যস্ত, সবচেয়ে ভালো গাড়ি চলে, সবচেয়ে ভালো বাড়িতে থাকে, আর বলে যে টুকটাক ব্যবসা করে, কিন্তু আপনি দেখবেন না কোনো ব্যবসা করতে। একটা এটা আমাদেরকে মানতেই হবে যে বাংলাদেশে গত দশক ধরে প্রতিটি ক্ষেত্রেই একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে। এই স্বার্থান্বেষী গোষ্ঠীর সদস্য কারা? এখানে প্রথমে হইল যারা রাজনীতি করে রাজনীতিবিদ, তারপরে হইল আমলা, তারপরে হইল এই যে আমার মতো টুকটাক ব্যবসা যারা করে, এরা মিলে প্রত্যেকটা খাতেই প্রত্যেকটা সেক্টরে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি করছে। এখন যদি আপনি হঠাৎ করে আসি আমাকে বলেন যে আমাদের রাজনীতির সংস্কৃতি পরিবর্তন হবে, অর্থনীতি অনেক ভালো হবে, এটা তো হবে না কোনোদিন। কিন্তু স্বাধীনতার তো 5 দশক পেরিয়ে গেছে। স্বাধীনতা আমরা তো আসতেছি এখানে এই গণ অভ্যুত্থানের পরেরটা থেকে। 5 দশকেও কি খুব একটা পরিবর্তন আমরা করতে পেরেছি? এর দায় কতটুকু আসলে রাজনৈতিক দলগুলোর? শুনেন, পরিবর্তন হয় নাই এটা বললে যেরকম ঠিক হবে না, আবার যে মাত্রায় পরিবর্তন দরকার তার কাছাকাছিও আমরা নাই। একটা ছোট্ট দেশ, 1,47,000 স্কোয়ার বা কিলোমিটার, এখানে আমরা 18 কোটি লোক বসবাস করি। এই 18 কোটি মানুষের জীবন মান উন্নয়নের জন্য যে পরিবর্তন দরকার, যে রাজনীতি দরকার, যে ব্যবসা দরকার, যে অর্থনৈতিক উন্নয়ন দরকার, তার কাছেও আমরা নাই। বাট আবার যদি আপনি 1970 বা 71 সাথে তুলনা করেন, যতটুকু আমরা নিজেদেরকে উন্নত করছি এটাও কিন্তু কম কথা না। বাট প্রবলেম হলো 18 কোটি লোকের জীবন মান উন্নয়নে আমাদের যে পরিবর্তন দরকার সেটা আমরা করতে পারছি কিনা আমি মনে করি একদমই না। আমাদের কেন আমি না মনে করি সেটা হলো, আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল, সুযোগ এখনো আছে, কিন্তু সেই সুযোগ সদ্ব্যবহার করার জন্য যেই সমাজ দরকার, যেই রাজনীতি দরকার, এইটা তো আমরা করতে পারিনি এখন। অতএব এখন আপনি বলেন যে ভাই তাহলে কি ধরনের সমাজ দরকার, আমরা তো ভালোই আছি, বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি মনে করি দেশে যদি মানুষের জীবন মান আপনাকে উন্নয়ন করতে হয় সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তাহলে প্রথমে যেটা দরকার আমাদের মানুষের নিজেদের ভিতরে একটা একতা সৃষ্টি করা, পারস্পরিক বিশ্বাস স্থাপন করা, গোষ্ঠীগুলি একে অপরের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করা, সমাজকে শক্তিশালী করা, সেটা তো আমরা করতে পারি। এবং কি ধরনের রাজনৈতিক চর্চা সমাজকে বদলে দিতে পারে, রাষ্ট্রকে বদলে দিতে পারে? শুনেন, চর্চা বলতে একটাই, আমার আগে বলে গেছেন, গণতন্ত্র এটা একটা প্রাথমিক পদক্ষেপ। এখন গণতন্ত্র বলতে অফকোর্স প্রথম প্রাথমিক যেটা সেটা হলো নির্বাচন। তো এখন নির্বাচনের মাধ্যমেই একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারেন, নির্বাচনের মাধ্যমেই একটা সরকার প্রতিষ্ঠা করতে পারেন যার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতাহীন কোনো সরকার কোনো দিন কোনো সমাজে এই দুনিয়াতে মানুষের জীবন মান উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন করছে, এরকম খুব বিরল ঘটনা ওনারা বলতে পারেন, কিন্তু আমার চোখে খুব ধরা পড়ে না। এবং এটাও আপনাকে বলতে পারি, গত 10,000 বছরে মানুষ যত সামাজিক হাতিয়ার তৈরি করছে নিজেদের জীবন মান উন্নয়নে, মানুষের উপর মানুষের কর্তৃত্বকে ঠিকমতো ব্যবহার করার জন্য, সেটা হলো এই নির্বাচন বা গণতন্ত্র, যেটাই বলেন। অবশ্য গণতন্ত্র আসে নির্বাচনের মাধ্যমে, কারণ নির্বাচনের মাধ্যমে যদি আপনি একটা সরকার প্রতিষ্ঠা করেন, সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে, সেই দায়বদ্ধতা থেকেই আপনার এই আশা প্রত্যাশা যেটা বলেন আপনার সৃষ্টিও। এখন
আর আশা প্রত্যাশা তো বহুমাত্রিক, ব্যক্তিগত আছে, রাজনৈতিক আশা আছে, সামাজিক আশা আছে। এখন আপনি কোনটা বলতেছেন আমি তো জানি না। তবে কোনো অরাজনৈতিক সরকার থেকে আমি খুব একটা বেশি বড় প্রত্যাশা আমার নাই। এজন্য যে আমি মনে করি যে একমাত্র উপায়, দেশে যদি আপনি সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন, সামাজিক মূলধন সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি দেশে আর্থিক মূলধন বিনিয়োগের একটা পরিবেশ আপনি সৃষ্টি করতে পারেন। যে আর্থিক মূলধন বিনিয়োগের মাধ্যমে মানুষ দেশের জন্য সম্পদ সৃষ্টি করবে, নিজের জন্য সম্পদ সৃষ্টি করবে। কিন্তু এই যে সম্পদ সৃষ্টি করবে সেটা বিলি বন্টন কে করবে? সেটা কি ব্যবসায়ীরা করবে? অতএব আয়ের বিলি বন্টনের যে ক্ষমতা, আয়ের বিলি বন্টন যদি আমরা যথাযথভাবে করতে চান, তাহলে আপনাকে রাজনৈতিক সরকার লাগবে, যে সরকারের দায়বদ্ধতা আছে জনগণের কাছে। অতএব দেশের যদি আমরা সামাজিক উন্নয়ন করতে চাই, দেশের যদি আমরা অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চাই, তাহলে আমি মনে করি নির্বাচন অত্যন্ত জরুরি। এখন আমার আগের আলোচক ভাইয়েরা বলছেন, আমিও আশান্বিত যে ফাইনালি এতদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে একটা পার্টিকুলার টাইম দিতে, এই সময়ের মধ্যে নির্বাচন হবে। আমি আশা করি সেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নিজস্ব সরকার প্রতিষ্ঠা করবে, যে সরকার এই যে আশা প্রত্যাশা যেগুলি আমাদের আছে সেটা পূরণ করতে পারবে। কিন্তু হঠাৎ যদি আপনি বলেন যে সব পূরণ হবে, তাও হবে না। আমরা সংস্কার 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 করতেছি। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, কারণ প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, বেশি প্রযুক্তি নির্ভর। এখন আপনি আমাকে আইফোন একটা দেন, আমি ভাই হোয়াটসঅ্যাপ ছাড়া তো আর কিছু জানি না, কিন্তু আমার ছেলেকে দেন, এই দুনিয়ার জিনিস দেখতেছে। সো একটা প্রযুক্তি নির্ভর সমাজে যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তন তো আপনি প্রযুক্তি আসার আগে করতে পারবেন না। অতএব এই পরিবর্তন এবং এই সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। সমাজের যত প্রযুক্তি নির্ভর হবে, যত জ্ঞান বাড়বে, কারণ জ্ঞানটাও কিন্তু একটা সম্পদ, যত সামাজিক জ্ঞান, যত জ্ঞান বাড়বে, প্রযুক্তি বাড়বে, ততই মানুষ চাইবে তার জীবনের মান উন্নয়ন হোক। অতএব এই মুহূর্তে ভাই বর্তমান সরকার যখন রাজনৈতিক না, গণতান্ত্রিক না, মানুষের ভোটে নির্বাচিত হয় নাই, তবে জনসমর্থিত, আমরাও সমর্থন করছি। আমার মনে হয় এখানে আমরা সবাই সমর্থন করছি এই সরকারকে, এখনো সমর্থন করি, কারণ আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই না এই সরকার আবার দীর্ঘদিন ধরে থাকুক। সো আমি সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একটা নির্বাচনের তারিখ দিচ্ছেন। আমি পার্সোনালি মনে করি ওই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যারা এই সমাজে বিভিন্ন ধরনের মূলধন যেটা দরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক মূলধন, আর্থিক মূলধন বিনিয়োগের একটা পরিবেশ সৃষ্টি করবে। তখনই যে আশা প্রত্যাশা আমরা এখন করতেছি সেগুলি আস্তে আস্তে পূরণ হবে। আর ওই সব সংস্কার কিন্তু একসাথে করা যাবে না। কিন্তু আব্দুল মিন্টু, আমি যদি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু সংস্কার প্রস্তাব নাকচ করার এক ধরনের সংস্কৃতিও আমাদের রাজনীতিতে আছে, কারণ আমাদের রাজনৈতিক দল এই সমস্ত বিষয়গুলো খুব ছোটোখাটো নয়। দেখেন অনেক বড় বড় অভ্যুত্থান আমরা যেগুলোর উদাহরণ দিই না, এগুলোর চাইতে অনেক বড় অভ্যুত্থান হয়তো অক্টোবর বিপ্লব, হয়তো অনেক বড় ঘটনা চীনের বিপ্লব, কিন্তু সেখানেও তো একই ক্রাইসিস আসছে। তার মানে মানুষের ইনহারেন্ট যে কিছু ক্রাইসিস আছে, তার সংগঠনের মধ্যে যে সংকট আছে, এইটা হয়তো আমরা অনেক সময় বুঝি না। এটা আমাদের মেনে নিতে হবে যে রাজনীতি হলো সমাজের কর্ণধার পরিচারক। রাজনীতি যতক্ষণ পর্যন্ত পিউরিফাইড না হচ্ছে, রাজনীতি যতক্ষণ পর্যন্ত পারফেক্ট হচ্ছে, সেই রাজনীতিকে ধারণ করবে, পরিচালনা করবে যে পার্টি, সেটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণই ডেফট, দক্ষ বা যোগ্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতে পারবেন না। কোনো ক্রমেই
আজকে আমি ধরে নিচ্ছি, যদিও ক্যাম্পেইন করছি না, যারাই শুনছে তাদের সবার জন্যই বলছি, এরকম একটা ধারণা আছে যে এরপর হয়তো বিএনপি যাবে। বিএনপি ঠিক কাজ করবে? আপনি বিএনপি নেতাদের জিজ্ঞেস করে তারা বলবে তাদের নেতা তারেক রহমান এখন কীরকম করে দলটা ঠিক করবার চেষ্টা করছেন। তো শেখ মুজিবুর রহমান এত বড় নেতা ছিলেন, উনিও ক্ষমতায় আসবার পরে বলেছিলেন, কিন্তু যা হয়েছে সেগুলো আমরা দেখেছি। কিন্তু মাহমুদুর রহমান বান্না, একটি প্রশ্ন রাখতেই চাই প্রাসঙ্গিক, সেটি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে বলা হয় যে আমাদের দেশের বাস্তবতায় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে এক ধরনের চরিত্র দেখায়, নির্বাচনের পর তাদের চরিত্র বদলে যায়। এটা আমাদের দেশে দেখায়, এটা যদি বলেন, আমি তো মনে করি ডক্টর ইউনূস এরকম কোনো চরিত্র দেখান না। আমি জানি অনেক রকম সমালোচনা করবে, রাজনীতিতে আমার তার অনেক বড় সমালোচনা আছে, কিন্তু আমি নির্বাচিত সরকারের প্রসঙ্গে বলছিলাম। না, নির্বাচিত সরকারের কথাও যদি বলেন তাহলে আবার সব সরকার একই রকম নয়। কারো হয়তো এই ডিগ্রিটা 10, কারো হয়তো 90। আর যদি নির্বাচিত সরকার, ধরো আমাদের পাশে পশ্চিমবঙ্গ আছে না, পশ্চিমবঙ্গে পর দুটো গভর্নমেন্টের কথা আমি বলতে পারি, একটা সিপিএম, ইভেন এখন যে মমতা ব্যানার্জির সরকার আছে, ওদের নামে দুর্নীতির কোনো অভিযোগ নাই সেটা বলবো না, কিন্তু 32 বছর সিপিএম ছিল, ওটা এগুচ্ছিল। আবার ইলেকশন করে কেরালাতে যে গভর্নমেন্টটা ছিল, সেই কেরালা গভর্নমেন্টের নামে অত বড় অভিযোগ ছিল না। কাজে নির্বাচিত সরকার হলেই খারাপ হবে এই ধারণাটা ভুল। কিন্তু পার্টি যদি এমন করে গড়ে ওঠে, নির্বাচন দেওয়ার সময় মনে রাখ আগে দেবো না, আব্দুল্লাহ মিন্টুকে দিতে হবে, টাকা তো ওনারই আছে, মাসল ওনার হাতেই আছে, তো উনি এরকম করে যদি সব লোক ডোমিনেশন দিতে থাকে পার্টি, আর তারপরে বলে না দল তো নির্বাচন করার জন্য টাকা লাগবে, আমরা 300 আসরে তো ভোট করবো, 100 আসরে মাল কামাবো, কে কত দেবে বলো, একটা বাজার দরে লাগিয়ে দিল। কবে কখন থেকে আসলে আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন এতটা ব্যয়বহুল হয়ে গেল? রাজনীতির নিয়ন্ত্রণটা সত্যিকার রাজনীতিবিদদের হাতে আছে কি? মানে যখন থেকে আমরা টাকার মুখ দেখতে থাকলাম, আমাদের হাতে টাকা আসতে থাকলো, তখন থেকে আমরা টাকার মাহাত্ম্য প্রচার করতে লাগলাম, টাকার কীর্তিকলাপ বাড়াতে লাগলাম। প্রথম বাজেট ছিল কত, 1 লক্ষ কোটি টাকাও তো নয়, কয়েক হাজার কোটি টাকা মাত্র, কিন্তু এখন দেখেন 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে। তো এখন এইটার চর্চা বেশি শুরু হয়েছে। দেশের উন্নয়নটা যদি আনইভেন হয় তাহলে ডেফিনেটলি এটার চর্চাও আনইভেন হবে। আনইভেন বলতে আমি বোঝাচ্ছি, মানে ধরেন যে বিরাট ধরনের বঞ্চনা থাকলো, তাহলে সেই টাকা দিয়ে বঞ্চনা আরও বাড়বে। আপনি ওই সিস্টেমটাকে বন্ধ করবার জন্যে ওই যোগ্য নেতৃত্ব এবং কমিটির দুটো বিষয় আমি একসাথে বলছি। আমি মনে করি যে নির্বাচিত নেতাদের মধ্যে সৎ নেতা বাংলাদেশে এবং পৃথিবীতে, বাংলাদেশ হয়তো কম দেখছি আমরা, কারণ এখানে অত ভালো নির্বাচন হয় নাই, কিন্তু পৃথিবীতে অনেক হয়েছে। আর লাস্ট একটা কথা বলি, ধরেন আমাদের কাছে কিন্তু কোনো অপশন নাই, এখন তো নির্বাচন হবে, করতে হবে। সেই নির্বাচনে যারা ভোট পাবে আপনাকে দেখতে পারেন না, তবু আপনাকে মানতে হবে। আপনি কি এক্সপেক্ট করেন? ওই সরকার যেন ভালো হয়। ধরে নিচ্ছি বিএনপি যাবে, কিন্তু বিএনপি আগে তো ভালো কাজকাম করে, সামনে কি ভালো করবে? আমি এরকম একটা সামাজিক চাপ তৈরি করব, যেহেতু আমি ক্ষমতায় যেতে পারছি না, যাতে বিএনপি সোজা পথে চলতে বাধ্য হয়। যদি করতে না পারেন তাহলে বিএনপি তার মতো করবে, বা যেই ক্ষমতায় যাবে সে তার মতো করবে। এই ডিসকোর্সটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। এবং কালেকটিভলি যখন আমরা বলি যে একটা জাতীয় ঐক্য লাগবে দেশকে এগিয়ে দেবার, তার মানে হচ্ছে গভর্নমেন্ট, মানে পজিশন না পজিশন, সবাই মিলেই এই সংগ্রামটা করবে যাতে এটাকে কারেকশনের দিকে নিয়ে যাওয়া যায়। আমি মনে করি এইটাই সাকসেসের পথ, এখন কোনো বিকল্প নেই। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান বান্না। জি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এটুকু বলি যে দেখুন, এটা আগেই বলা হচ্ছিল আমার, যখন আপনি আমাকে বিএনপি হিসেবে পরিচয় করিয়ে দিলেন, তো আমি বিএনপির কথাটা বলা আমি মরালি রাইট মনে করি। বিএনপি কিন্তু এখন থেকে 6 বছর আগে বা 7 বছর আগে একটা ভিশন 2030 নামে একটা ম্যানিফেস্টোর মতো জনগণের কাছে প্লেস করছে। পরবর্তীকালে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে 27 দফা দেওয়া হয়েছে এই সংস্কারের। এর পরবর্তীকালে যারা একসাথে আন্দোলন করছে, যারা জোটে ছিল, তাদের সাথে কথাবার্তা বলার পরে 27 দফাকে উন্নীত করে 31 দফার সংস্কার জাতির সামনে আমরা প্লেস করছি। অতএব যদি বিএনপি ক্ষমতা আসে, যদি বিএনপি আসে, তাহলে ওটাই কিন্তু আমরা জাতির কাছে দায়বদ্ধ। সেখান থেকে কিন্তু আশা প্রত্যাশা আমরা সৃষ্টি করতেছি, এবং আমি আশা করি যদি বিএনপি ক্ষমতা আছে তাহলে ওই 31 দফার সংস্কারকে মেনে নিয়েই ভবিষ্যতের জন্য কাজ করবে।
সংস্কার বাস্তবায়নে যদি বিএনপির আন্তরিকতা থাকে, তাহলে এই যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যে দাবি উঠেছে আইনি ভিত্তির বিষয়ে, সে বিষয়ে বিএনপির আপত্তি কেন, সে প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে যুক্ত হব। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। এ পর্যায়ে আপনার কাছে আসতে চাই। আমরা স্বাধীনতার 5 দশকে জনগণের একটা আক্ষেপ প্রায়ই শুনেছি, স্বাধীন হইলাম মুক্তি পাইলাম না। 24-এ আমরা জনগণের যে ইচ্ছে শক্তির প্রতিফলন দেখেছিলাম, 1 বছর পেরিয়ে তার বাস্তবায়ন কতটা প্রতিফলিত হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। দেশ সংক্রান্তে উপস্থিত সম্মানিত আলোচক, তাদেরকেও শুভেচ্ছা। স্বাধীনতা পেলাম কিনা, আসলে যেটা হয় কি, রাজনীতিতে কোনো কিছু নাই হয়ে যায় না, শুধু দৃশ্যপটের পরিবর্তন হয়, কেউ যায় না। নতুন নতুন মোড়কে নতুন নতুন আলাপে আমাদের সামনে আসে। 71 পরবর্তী যেই আলাপ আপনি দেখবেন, কন্টিনিউয়াসলি আমরা কখনো মুক্তিযুদ্ধ, যেটি আমাদের অর্জনের সাথে যুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য, কখনো জাতীয়তাবাদের মতো সমস্যাজনক একটি বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা বাণিজ্য, কখনো ধর্ম নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কৌশল তার বাণিজ্য, এবং সর্বশেষ জুলাই চেতনা বাণিজ্য। এই যে বাণিজ্য, চেতনা বাণিজ্যর চক্রের ভিতর পুরা বাংলাদেশ গত 50 দশকের উপরে আবদ্ধ। এইখান থেকে মুক্তির পথ যতক্ষণ না মিলবে, স্বাধীনতার অর্থবোধকতা কি বা সেটার মাজেদা কি, সেটা বুঝতে আমরা সক্ষম হব না। বাংলাদেশের হিস্টোরিক্যালি আপনি দেখবেন, বাংলাদেশের মানুষ, যদিও এখানে বলা হয়েছে যে এটা দুঃখজনক যে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে আছেন, প্রধান উপদেষ্টা, সম্ভবত বললেনও কেউ, যে মাসুদ ভাই বললেন সম্ভবত, যে তিনি বলছেন বাংলাদেশের জনগণকে ভোট দিয়ে কিনা যায়। কিন্তু মজার ব্যাপার, বাংলাদেশের জনগণই একমাত্র জনগণ। সেই জনগণই 52 বলেন, 71 বলেন, 24 বলেন, 89 বলেন, প্রত্যেকবার জনগণ ছিল বলেই কিন্তু বাংলাদেশের এই আন্দোলন ঘটানো সম্ভব হয়েছিল। কিন্তু জনগণের এজেন্সি, কর্তা সত্তা, কোনো এক অদ্ভুত কারণে এখানে যখন আন্দোলনে কিছু অর্জন হয়, তখন সেটা জনগণ থেকে বেমালুম হাতছাড়া হয়ে যায়। মনে করেন 71 কে করেছে, তখন বলবে ছাত্রলীগ করেছে, বা এই ধরনের একটা বক্তব্য পাবেন, অথবা আপনি 52 তো একই গল্প পাবেন। তাহলে প্রত্যেক ক্ষেত্রে, ইভেন ইনক্লুডিং 24, জনগণ ছাড়া গণ অভ্যুত্থান হয় কি করে? গণ অভ্যুত্থান শব্দের মধ্যে আপনার জনগণ ছাড়া এখানে গণ অভ্যুত্থান হয় কেন? হতে পারে আপনি নেতৃত্ব দিয়েছেন, হতে পারে আপনার দাবি প্রথম, কিন্তু এখানের এই কর্তা সত্তার অ্যাকনলেজমেন্ট আপনি করেন না। তার প্রমাণ হচ্ছে, আপনি সংস্কারের নামে যতগুলো কমিশন তৈরি করেন, একমাত্র কমিশন, নারী কমিশন বাদে সকল কমিশন অলমোস্ট সার্ভ টু দ্য পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলকে সার্ভ করার জন্য, রাজনৈতিক দলের সংস্কারের জন্য, ক্ষমতার সংস্কারের জন্য। জনগণের চাহিদা, জনগণের চিন্তা, এই দেশের কোন রাজনৈতিক দল, কোন এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে গল্পটা চলছে সেখানে বলছি যে কোন একটি সংস্কার কমিশন আপনার খাদ্য, শিক্ষা, অথবা আমাদের মৌলিক যে সংস্কার, নিরাপত্তা, এগুলো নিয়ে তো কোনো সংস্কারের আলাপ হয় না। তাহলে এই যে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যে আলাপটা করেছি, এই আলাপে কখনো গড়ার গল্প হয় নাই, খালি ভাঙার গল্প পাবেন। বলেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এখানে মানুষকে প্রত্যেকে জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের কোন ইতিহাস নিয়ে আপনি খুব গর্বিত বোধ করবেন, সে 52 বলবে, 71 বলবে, সে 90 বলবে, সে 24 বলবে। সৃষ্টি করেছেন কি, গড়েছেন কি, এমন কি আমরা গড়তে পেরেছি? আপনি এখানে ছোট ছোট, এমনকি আপনি দেখেন বাংলাদেশ যে বলে না যে তারা গার্মেন্টস শিল্পে আপনার হয়ে গেছে, মানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। দুঃখ, মানে এটা খুব দুঃখজনক, এটা একটা মিসলিডিং কথা। বাংলাদেশ আজ পর্যন্ত তার একটি লোকাল প্রোডাক্টের মার্কেট আন্তর্জাতিক বিশ্বে তৈরি করতে পারেননি। সেখানে আপনি শুধু শ্রমিকের ব্যবহার করেছেন, সেখানে আপনি কোনো মার্কেটও তৈরি করতে পারেননি, আপনি কোনো ব্র্যান্ডিংও তৈরি করতে পারেননি। তাহলে দেশের কথা বা দেশকে রিপ্রেজেন্ট করে এমন কোন প্রকল্প গত 54 বছরে নেওয়া হয়েছে? এটা একটা প্রশ্ন। এবং আমরা আর কতদিন সেটা কি করব, সেটাও একটা প্রশ্ন। কিন্তু এই পুরা বিষয়টা যখন আলাপ হবে, তখন একটা কথা খুব কমন থাকে। সে কথাটা কি? আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, পলিটিক্যালি আমরা খুব করাপ্টেড, সেই কারণে আমরা পারি না। কিন্তু বাংলাদেশ থেকে 2 গুণ 3 গুণ বেশি করাপশন
পলিটিক্যাল মানে আপনার নেগোসিয়েশনের অভাব ইন্ডিয়াতে আছে, তারা কি মার্কেট দখল করেনি? তারা কি বিভিন্ন জায়গায় নাম করেনি? বাংলাদেশের ইতিহাসের থেকে 14 গুণ বেশি ইতিহাস মানে নির্যাতনের শিকার ভিয়েতনাম। আজকে ভিয়েতনাম কোথায় গেছে? বাংলাদেশ কোথায় আছে? তো এই যে আলাপগুলা, এটা খুব জরুরি আমাদের দেশে। এটা খুব দুঃখ নিয়ে বলছি, আমাদের দেশে কি শিক্ষকতা প্রফেশন বলেন, কি সাংবাদিকতা বলেন, কি ব্যবসা বলেন, আমরা সবাই অত্যন্ত সীমায়িত চিন্তা করি এবং আমরা নিজেদের স্বার্থের বাইরে কিছু চিন্তা করি না। এবং আলটিমেটলি এটা আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে আরো বেশি দেখা যায়। তাদের স্বার্থ কখন হবে? তখন সেই স্বার্থ অনুযায়ী সকল সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যার মানে ফলাফল বাংলাদেশের জনগণ ভোগ করে। বাংলাদেশের জনগণের জন্য চিন্তা করা বা সেটা হয় না। পরিবর্তনের কথা বলছিলেন মিন্টু ভাই, বলেছেন হয়তোবা পরিবর্তন হয়েছে, হয়নি সবই, কিন্তু পরিবর্তন যে আশায় হওয়ার কথা ছিল সেটা সম্ভব হয়নি। পরিবর্তন হবে কি করে? কারণ আপনার পুরা পরিবর্তনের চক্র নির্ভর করে ক্ষমতার মাসনদেরকে পরিবর্তন করবেন আর কে বসবেন, এছাড়া অন্য কোনো পরিবর্তনের মধ্যে তো কেউ নাই। এবং এই পরিবর্তনের জন্য কতগুলো বড় বড় ট্যাগলাইন, কখনো আপনি উন্নয়নের জোয়ারে ভাষায় দিবেন, কখনো আপনি নয়া বন্দোবস্ত করবেন, আর কখনো বা আপনি নতুন করে দফা নিয়ে আসবেন সংস্কারের নামে। কিন্তু আলটিমেটলি এই যে এত উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের এত মনস্তাত্ত্বিক অধপতন কেন হলো? কেন মানুষ সকল ক্ষেত্রে এখন খালি চিন্তা করে টাকা টাকা আর টাকা? গত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বড় ড্যামেজ কোথায় ছিল জানেন? অর্গানিক ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিল্ডিং করতে না দেওয়া। যে কোনো মানুষকে, যে কোনো অন্যায়, ওখানে কি হাসিনাকে একাই নিজের জন্য ফ্যাসিস্ট ছিল? না, প্রতিটি পক্ষ তার নিজ স্বার্থে ওই রকম একজন ফ্যাসিস্টকে তৈরি করেছে। প্রতিটি পক্ষ যখন দেখেছে যে আমি এখানে বেনিফিটেড, আমার এখানে অর্থ আসবে, আমি এখানে দুর্নীতিগ্রস্ত করে টিকে থাকতে পারবো, তার প্রেক্ষিত হয়েছে। এই দায়ভার এককভাবে তাকে দেয়া যাবে না। এই বোধের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমরা ঢুকতে না পারবো, আমাদের এই হতাশা কাজ করে যাবে। এবং সবচেয়ে দুঃখজনক যে এই যে গভর্নমেন্টটি সবচেয়ে আপনার সম্ভাবনা দেখাতে পারতো, তার কারণ কি? আমরা বুঝি যে নির্বাচিত যে দল আসবে সেই দল একটা পপুলার চর্চা করবে, কারণ আপনি ভোট পাবেন না। কিন্তু এই যে দলটি ছিল, তার তো পপুলিজম প্র্যাকটিস করার দরকার ছিল না। আজকে যারা ক্ষমতায় ছিল তার তো পপুলিজম প্র্যাকটিস করার দরকার ছিল না। তাহলে এই পপুলিজম প্র্যাকটিস করতে যে যার মূল কারণ কি ছিল? এখানে কেন ভীষণ রকমের অদক্ষ এবং সক্ষমহীনতার অভাব, মানে যিনি সক্ষম না বোঝা যায়, এইরকম মানুষকে এখানে কেন রাখা হয়েছে জানেন? এরকম মানুষকে এখানে শুধু যে ডক্টর ইউনূস রেখেছেন আমি সেটা মনে করি না। দুঃখজনকভাবে সত্যি যে ডক্টর ইউনূস তো বলেছেন ওনার নিয়োগকর্তা কারা, ওনার নিয়োগকর্তা উনি বলেছেন ছাত্ররা। উনার বক্তব্য কোরআন কোড, আমার বক্তব্য না। তাহলে ছাত্ররা এমন নিয়োগকর্তা কেন বসিয়েছেন? এমন মানুষই আমাকে বসাতে হবে যেই মানুষের কোনো বাক স্বাধীনতা থাকবে না, চিন্তা করার সক্ষমতা থাকবে না, এবং আমি যা বলবো সেটা শুনে মানুষ উঠবে এবং বসবে। এরকম কতগুলো পুতুলকে আমি বসাবো। শেখ হাসিনা শিখে গিয়েছিল না, আমি তুমি ডামি। দুঃখজনক যে আমাদের যে শিক্ষা কথা ঠিকঠাক মতো শোনেন না, তার প্রমাণ আমরা এর মধ্যে দেখেছি। টপ কমান্ড থেকে বলা হয়েছে কোনো রকম অনিয়ম দুর্নীতিতে জড়ানো যাবে না, অথচ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আছে, এটা বিএনপি নিজে স্বীকার করে। হাজার হাজার বহিষ্কার তারা করেছেন, কিন্তু খেয়াল করুন এই বহিষ্কারের পরও এগুলো যে তারা খুব ভালো শুনছেন তারা। সো বিএনপির এই যে একজন মেইন ক্যান্ডিডেটের সাথে যে স্বতন্ত্র ক্যান্ডিডেটরাও আছেন, এদের যে সংঘাত হওয়ার সম্ভাবনা আছে এটা নিয়ন্ত্রণ করা সহজ হবে না, আমি একমত। এখন আমি যেটা মনে করি আসলে কি করার আছে এটা বাংলাদেশের সামরিক বাহিনীকে খুব টাফ সিদ্ধান্ত নিতে হবে এবং এক্সাম্পল তৈরি করতে হবে। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে প্রায় কথাটা বলি, 100-র বেশি মাজার ভাঙা হয়েছে। 100-র বেশি মাজার কেন ভাঙা হয়েছে জানেন? কারণ 5টা 10টার পর আপনি ইন্টারভিন করেন নাই। ধরুন প্রথম দিকে সরকারের খুব বেশি সক্ষমতা ছিল না, কিন্তু যেদিন 10টা 15টা যখন সরকার একটু শক্তিশালী হলো, যেই মাজার ভেঙেছে আপনি যদি কঠোর পদক্ষেপ নিতেন তাহলে দেখা যেত মাজার ভাঙা হতো না। সো আমি মনে করি এই নির্বাচনটা ঠিকঠাক মতো করা যেতে পারে যখন ক্যাম্পেইনের সময় আসবে। যারাই এই ধরনের কোনো অনিয়ম এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, যদি সরকার খুব টাফ কিছু সিদ্ধান্ত নেয় পুলিশ এবং সামরিক বাহিনী মিলে, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা জনিত যে যুক্তি দেখানো হচ্ছে
সেটাকে ট্যাকেল করা যাবে। আর এটাও ফ্যাক্ট যে আমি আশা করতে চাই, যেহেতু বিএনপি পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে, তারাও তাদের সাংগঠনিকভাবে যতটা সম্ভব কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করবে এবং অন্যান্য দলও করবে। কিন্তু আমাদের এই নির্বাচনে আসলেই কিছু না কিছু ঘটনা ঘটবে, কারণ আওয়ামী লীগ তার যেসব প্রেফার্ড জায়গা আছে সেসব জায়গায় কিছু নাশকতা করার চেষ্টা করতে পারে, বা আমাদের পার্শ্ববর্তী দেশের তো চেষ্টাই থাকবে আমাদের এখানে যথেষ্ট সম্ভব কেওস তৈরি করা, সবই হতে পারে। কিন্তু এই কেওসের মধ্যে হলেও নির্বাচনটা হয়ে যাওয়া উচিত হবে, কারণ আমরা যত দেরি করব সিচুয়েশন তত আরো খারাপের দিকে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আসিয়ান গ্রুপ নিবেদিত দেশ সংলাপ। আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের আরো একজন অতিথির সঙ্গে, আবু আলম শহীদ খান। যে প্রশ্নটি আগের অংশে আপনার কাছে ছিল, আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে এবং আমরা রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। স্বস্তি কি রাজনৈতিক অঙ্গনে ফিরেছে এবং নির্বাচন কেন্দ্রিক যাবতীয় সংকটের অবসান হয়েছে কিনা? না, নির্বাচন কেন্দ্রিক যাবতীয় সংকটের অবসান হয়ে গেছে এটা ভাবার তো কোনো কারণ নেই। কারণ আপনার যে একটা কথা আছে না, যে আপনি যখন চায়ের পেয়ালা নেন তখন চায়ের পেয়ালার সাথে আপনার ঠোঁটের দূরত্ব অনেক সময় যোজন যোজন দূরত্ব হয়ে যেতে পারে। এই দেশে অনির্বাচিত সরকারে থাকাটা খুবই লাভজনক কারো কারোর জন্য, কারণ তারা হয়তো একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পদেই নির্বাচিত হতে পারবেন না, কিন্তু এখন ধরেন একদম উপদেষ্টা পর্যায়ে আছেন, তাই না? তো তাকে সে তো চাইবে যে না আমি এটা কন্টিনিউ করি, এরকম কন্টিনিউশনের অনেক প্রবণতা থাকে আমাদের দেশে। আপনি যদি দেখেন যে আপনি বলছেন না পেশি শক্তি, কালো টাকা, এইসব একটা প্রশ্ন করছিলেন মিন্টু ভাইদের, তো এইসব প্রশ্নের জবাব দিতে তাদের চিন্তা করতে হয় এখানে কি জবাব দেবেন, তার দলের কাছে কি বলবেন। আমরা কিন্তু যদি 75 থেকে 90 দেখি একটা স্বৈর শাসকের সময়, তখন নির্বাচন ঠিক মতো হয়নি, কিন্তু তাদের যে গভর্নেন্স এবং তারা যে ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটে কিন্তু তারা বাছাই করা লোকজন নিয়ে কাজ করেছে এবং ভালো কাজ করেছে। যে এরশাদ পিরিয়ডে তো আমরা কখনো দেখিনি যে ইন্টারভেনশন ব্যুরোক্রেসির উপরে, পুলিশের উপরে, বিচার বিভাগের উপরে ইন্টারভেনশনটা খুবই কম ছিল, মিনিমাম। উদাহরণ খুঁজলে আমারও বেগ পেতে হবে কোনো উদাহরণ পেলে। আমরা 91 সালের পরে যখন দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, যখন গণতন্ত্র ফিরে আসলো, তখন আমরা দেখলাম যে পাওয়ারে থাকতে হবে। এবং মিন্টু ভাই কিন্তু এগুলোর সাথে অনেক কাজ করেছেন, উনি দুইটা দলের আওয়ামী লীগের সাথে অনেক কাজ করেছেন এবং বিএনপির সাথে তো কাজ করছেন, সুতরাং উনি জানেন, উনি আমার কথার যদি আমি কোনো ভুল বলে থাকি উনি হয়তো দিবেন। তখন আমরা টাকা আলা লোক খোঁজা শুরু করলাম, যে আমার পাওয়ারে যেতে হবে, জিততে হবে। তখন আমরা পেশি শক্তি কার বেশি আছে তাকে খোঁজা শুরু করলাম। এইভাবে আপনার এই যে গণতন্ত্রের সুবাতাসের মধ্যে টাকা, কালো টাকা, পেশি এগুলো ঢুকে পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা নির্বাচন ব্যবস্থাটাকে আস্তে আস্তে ওই যে ক্ষয়িষ্ণু করে ফেললাম, যে টাকা থাকবে, পেশি শক্তি থাকবে, তাহলে আমি টাকা দিয়ে কি করবো? আসলে যার কাছে টাকা আছে সে কি করে? সে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, যেটা ইউনূস সাহেব বলেছেন যে জনগণ নাকি 500 টাকা দিলেই ভোট দেয়। খুবই অন্যায় কথা বলা হয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাট উনি তো বলেই ফেলেছেন, ওটা তো রেকর্ডেড এখন। তো এখন তারা যেটা করবে সেটা তারা পুলিশকে কেনার চেষ্টা করে, তারা পোলিং অফিসারদের কেনার চেষ্টা করে, তারা আনসারকে কেনার চেষ্টা করে, তারা প্রশাসনকে কেনার চেষ্টা করে। এইভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা ভঙ্গুর করে ফেলেছি। এখন যদি একটা ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিন্তু সেই সুযোগ আছে, বিকজ তারা দলীয় সরকার না। কিন্তু তাদেরকে আবার দলীয় সরকার বলবেন না কিভাবে, আমি জানি না মান্না ভাই কিভাবে দেখবেন এটাকে, নিশ্চয়ই দেখবেন, উনার বক্তব্য আমি শুনতে চাই। তাদের দল তো আছে, ইউনূস সাহেবের দল হলো এনসিপি, ওটাকে আমি কিংস পার্টি বলি না, ওটা ইউনূস সাহেবের দল। হ্যাঁ, ইউনূস সাহেব নিজে তৈরি করেছেন। ওই যে একটু আগে আমি বললাম না, পুরানো চিন্তা বাদ দিতে হবে, পুরানোদের সরিয়ে দাও, নতুন চিন্তা করতে হবে। ড্যাভোস থেকে শুরু করে আল জাজিরা, বিবিসি এবং যখন বলেছেন তখন সব সময় একটা দল করতে উৎসাহিত করেছেন ছাত্রদেরকে। এইটা বাংলাদেশের যে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে যখন অনেকে গভীর আলোচনা করবেন, যখন রিসার্চ করবেন, তখন কিন্তু বলবেন, হয়তো স্যারেরা আছেন তারা হয়তো বলবেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যে নায়করা জড়িত ছিল, যাদের যখন পর্যন্ত এই 5ই আগস্ট পর্যন্ত বা তারপরে 8ই আগস্ট পর্যন্ত তারা কিন্তু একটা ট্র্যাকে ছিল, এই মিস ট্র্যাকে পাঠানোর জন্য ইউনূস সাহেবকে দায়িত্ব নিতে হবে যে উনি এদেরকে এখানে আসেন। আজকে যদি ওরা বাইরেই থাকতো, ওরা যদি কোনো দল না করতো, তাহলে কিন্তু তারা একটা ভালো প্রেশার গ্রুপ হিসেবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সুশাসন, এসব ক্ষেত্রে অনেক বড় বড় কাজ করতে পারতো। এখন নির্বাচন যদি চান, গড, আমি এটা অনেকবার বলেছি, এখনো বলি, গভর্নমেন্ট অফ দ্য ডে একটা ভালো নির্বাচন বলতে কিন্তু আমি মনে করি না যে 100% ভালো নির্বাচন হবে।
এটাকে আপনি 90%, ইভেন 80% হয়তো অ্যাকসেপ্টেবল হবে, বাট আমি একটু 90%-এর উপর জোর দিই, কারণ 90% আমি একটা থ্রেশহোল্ড মনে করি। ওখান থেকে 91, 92, 93% যদি আপনি ভালো নির্বাচন করতে চান, তাহলে কিন্তু সরকার চাইলে, সরকারের সদিচ্ছা থাকলে করা সম্ভব। এখন যে নির্বাচন কমিশন আছে, আমরা সবসময়, এখন তো প্রধান নির্বাচন কমিশনারকে আমরা জুতার মালা টালা দিলাম, কি কি করলাম, তারপর আবার জেলখানায় নিয়ে গেলাম। আপনার যে নির্বাচন কমিশন আছে, আমরা একসময় বলছি না, এই রাজনীতিবিদরা বলছেন, আমার সব মনে আছে, বলছেন যে ফ্রেস্তা, বিএনপি থেকে বলা হচ্ছে ওখানে যে ফ্রেস্তা বসে দেন তাও নাকি ভালো নির্বাচন হবে। কেন হাসিনা ক্ষমতায় থাকলে তো ভালো নির্বাচন করতে দেবে না। আপনি 12 লক্ষ গণকর্মচারী বা 14 লক্ষ মানুষ এই নির্বাচনের সাথে যুক্ত থাকবে, তারা তো চিন্তা করবে যে তারা কি করবে, তো তাদের উপরে চাপটা কত। আপনি একটা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার 10 কিলোমিটার দূরে একটা উপজেলা থাকে, একটা জঙ্গলের মধ্যে অথবা চরের মধ্যে অথবা একটা যোগাযোগবিহীন এলাকায় যেখানে ইলেকট্রিসিটি নাই ঠিক মতো, হ্যাচাক লাইট জ্বলাইতে হয়, সেখানে আপনি পাঠিয়ে দিবেন ভোটের বাক্স এবং ভোট সহ, ব্যালট পেপার সহ, সেখানে 10 জন দুষ্কৃতিকারী গেলেই তো ওটা ধরে সিল মেরে ঢুকিয়ে দিতে পারবে। সেখানে দরকার মানে গডের একদম সদিচ্ছা এবং আন্তরিকতা। সেটা ইউনূস গভর্নমেন্টের আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে, কারণ ওদের একটা দল আছে। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় ইউনূস সাহেবের তো নিরপেক্ষ নির্বাচন করার কোনো কারণ নেই, কারণ উনি তাহলে এনসিপির জন্য কি করবেন। এনসিপিকে এখনই যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যে প্রোটোকল দেওয়া হচ্ছে, যে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়, তাদেরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী বিজেপির পাহারা দেওয়া হয়, তাদেরকে জামাতে ইসলাম এবং বিএনপির সাথে দাওয়াত করা হয়, এখনও রেজিস্ট্রেশন পাননি। তো এই ক্ষেত্রে নির্বাচন যখন হবে তখন এনসিপিকে এই সরকার কীভাবে দেখবে। সুতরাং এই দেশে একটা ভালো নির্বাচন করতে হলে আমার মনে হয় আমাদের ফিরে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যেটা বাতিল করা হয়েছিল সেটা অলরেডি হাইকোর্টে সেইটাকে বাতিল করার ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সময় আছে। বাট গভর্নমেন্ট কিন্তু আপিল করছে, এবং গভর্নমেন্ট আপিল শুনানি করে না কেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাতীয় এজেন্ডা। আপনি গভর্নমেন্ট আপিল শুনানি করে না কেন? আপিল করতে পারেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা আপিল করতে পারি, এটা তো আইনানুগ আপিল। আপনি আপিলটা শেষ করেন, আমরা দেখতে চাই আমাদের সুপ্রিম কোর্ট কি বলে। যদি সুপ্রিম কোর্ট এই আপিলটা অ্যাকসেপ্ট করে এবং একটা রায় দেয়, তাহলে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার করার স্কোপ আছে। আমি মনে করি বাংলাদেশের আগামী সেটা কি ত্রয়োদশ নির্বাচনের আগেই সম্ভব? আপিল শেষ হলেই তো সম্ভব। এবং আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা ইউনূস গভর্নমেন্টের পক্ষে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করা সম্ভব হবে বলে আমি মনে করি না। সুতরাং আমি মনে করি বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার যদি ওই আইনগত বিষয়গুলো আমরা সলভ করতে পারি, অনেক তো সলভ করতেছি। আপনি আইসিটিতে তাড়াহুড়া করে মামলা করতেছেন না, অনেক মামলা মোকদ্দমা করছেন না, বিচার নাই বলছি, কিন্তু তারপরে বিচার বিভাগ তো কিছু কাজ করতেছে, তাহলে তাকে আপিলটা শেষ করতে দেন, তত্ত্বাবধায়ক সরকার করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেন। এখন আপনি যে টাইমলাইন দিচ্ছেন, আমি ইউনূস সাহেবের পক্ষে আছি, আমি সমর্থন করি যে উনি ফেব্রুয়ারি টাইমলাইন ঠিক রাখেন। আপনি ফেব্রুয়ারি থেকে 90 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার করেন বা 120 দিন আগে করেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন করেন। এই সরকারের অনেক সমালোচনা, এই সরকার একটা এমন দুর্বল সরকার, গত 54 বছর ফ্যাসিবাদী সরকারও শক্তিশালী থাকে, সেটাকে আমরা সমর্থন করি না, বাট এই এত দুর্বল সরকার বাংলাদেশ কখনো দেয়। ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান, অধ্যাপক ডক্টর কামরুল হাসান। আমরা দেখছি জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে, যদিও এখন পর্যন্ত জুলাই সনদ চূড়ান্ত হয়নি। আপনি নিশ্চয় অবগত আছেন, উচ্চকক্ষের আলোচনা চলছে এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বিএনপি আপত্তি জানিয়েছে। আমরা যদি ত্রয়োদশ নির্বাচনে ধরে নিই কোনো একটি রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল এবং বিদ্যমান ব্যবস্থায় উচ্চকক্ষ গঠিত হলো, তাহলে কি নিম্নকক্ষের রেপ্লিকা হবে উচ্চকক্ষ? সেই উচ্চকক্ষ কতটা গতিশীল হবে? ধন্যবাদ আপনাকে। এই আলোচনায় উত্তর দেওয়ার জন্য একজন রাজনৈতিক দলের প্রতিনিধি খুব জরুরি। তবে আপনাদের আলোচনা শুনে আমার যা মনে হচ্ছে, কোনো একটি পক্ষ জিতবে, বাংলাদেশ নিশ্চিত হেরে যাবে। ঐক্যমত্য কমিশন সবসময় কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বলে যে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব না, বিশেষজ্ঞরা নেবেন, দলগুলোর ইনভলভমেন্ট প্রয়োজন। সো হোয়াট ইজ দ্য নিড অফ দিস ঐক্যমত্য কমিশন? হোয়াট আর দে ডুইং? আমি যদি বিশেষজ্ঞ খুঁজতে হয় তাহলে আমি কি? আর আমি যদি দলগুলোর ইনভলভমেন্ট ছাড়া কিছু বলতে না পারি, তাহলে এটা দলাদলি তো থাকবেই। বিষয়টা হচ্ছে, শেখ হাসিনা থাকার সময় আপনাদের এই টেলিভিশনে কথা বলতাম যে হয় আওয়ামী লীগ জিতবে, না হলে বিরোধীরা জিতবে, বাংলাদেশ নিশ্চিত হারবে। পরিস্থিতির এক সামান্যতম পরিবর্তন হয়নি। অত্যন্ত দুঃখজনক। আমরা সকলে মিলে যদি এই অন্তর্বর্তী সরকারকে আহত করতে চাই, সে নিহত হয়ে যাবে, এত দুর্বল। কিন্তু একই সঙ্গে এটা সত্য কথা, আমাদের বিজয় গণতন্ত্রের কি কাছাকাছি? সেই জন্য আমি যে কথা বলতে চাই, দেখুন, আমাদের উই নিড টু বি কনস্ট্রাকটিভ,
when you criticize. To be very frank, that's in my opinion, that should happen. আমরা এখন জানি এটাকে ধাক্কা দিলে একেবারে বঙ্গোপসাগরের ওই পারে চলে যাবে। আপনি দেখুন এখন বাংলাদেশে সবচেয়ে বড় যেই প্রত্যাশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বলয় নির্ভরতা থেকে বের হতে চাচ্ছে এই জাতি। আপনারা এটা ভালো করে জানেন। এই সরকার এখন আমাদের ওই 3D বলে, হুমায়ুন ভাই বোধ হয় উনি বলে বোধহয় ডিপ্লোমেসি, ডেভেলপমেন্ট এবং ডিফেন্স, এই তিনটার 3Dর একটা সমন্বয় দরকার। এই সরকার এখন আমাদের ভূরাজনৈতিক যেই সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে এই প্রজন্ম কিংবা জন আকাঙ্ক্ষা, তার সাথে আমাদের আলোচনার কোনো সম্পর্ক খুঁজে পাই না। ফলে আমরা যদি এই ফাইটের মধ্যে আত্মমর্যাদা এবং নিজস্বতা বজায় রাখতে চাই, তাহলে দরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে বুঝতে হবে যে বারবার যেহেতু বলা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার স্টেবল হয়, সেখানে দেব তো ভালো কথা। নির্বাচিত সরকার কখন স্টেবল হবে? আমরা দেখলাম প্রচণ্ড ঝগড়া করছে, পিআর পদ্ধতি হঠাৎ করে আবিষ্কার করলো। কই নেপালে দেখলাম না অল্প কয়েকদিনে কবার সরকার পরিবর্তন হয়েছে। এরকম পরিবর্তনশীল একটা সরকারে আপনি ভূরাজনৈতিক এত সেন্সিটিভ একটি টাইমে আপনি চিন্তা করার সুযোগ দিবেন কিভাবে সরকারকে? আপনারা আসলে হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট? কে কি চায়? আপনারা সবাই যদি ক্ষমতায় যেতে চান, তাহলে দেশটা তো টিকতে হবে। আর দেশ যদি না টিকে, ক্ষমতায় গিয়ে আপনি কোথায় থাকবেন? ধন্যবাদ জানাচ্ছি। সেই জন্য আমি আপনাকে আরেকটি বিষয় একটু বলি, একটু সুযোগ করে দেন। সেটা হচ্ছে, সেই জন্য আমি মনে করি যে এখন নির্বাচনের যেহেতু একটা বিষয় এসছে, আপনারা যারা টকশোতে কথা বলেন, আমিও আসতাম, এখন ভিসি হয়ে গেছি, এইভাবে কথা বলা ঠিক না। নির্বাচন একটা আসছে, নির্বাচনটা হতে দিতে হবে। পরাজিত শক্তির সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং 25% মানুষ রাস্তায় রেখে নির্বাচনটা কি এত সহজ? সেই জন্য আপনার পুলিশ সংস্কার কমিশনে কিছুই হয়নি, শিক্ষা কমিশন তো বাদই দিলাম। এখন আপনার সিভিল প্রশাসনের লোকজন ভোট গণবে, আপনি কাদেরকে পদায়ন করবেন, কে এটা দেবে? আপনার যেই পদায়ন করার সময় আপনি কাকে দিচ্ছেন, কে ভোট গণবে? এরা 12 বছর ভোট ডাকাতিতে রীতিমতো মনস্টার হয়ে গেছে। এক একজন ভোট ডাকাতি কিভাবে করতে হয় এই শিক্ষা সারা পৃথিবীকে দিতে পারবে এই সিভিল প্রশাসন এবং অন্যদের কি কতিপয় ব্যতিক্রম ছাড়া। আপনারা কোনো পরিবর্তন করেছেন? আপনারা কামরাঙ্গীর চর থেকে নিচ্ছেন সাভারে, সাভার থেকে কামরাঙ্গীর চরে। আপনারা কি স্বভাব পরিবর্তন করেছেন? আমরা আসলে একটা পরিবর্তন চাই এবং বুদ্ধিজীবীদের সঠিকভাবে গাইড করার জন্য প্রো কান্ট্রি একটা স্পিচ, একটা ফাইট দরকার। আমরা নিজেরা কম্পার্টমেন্টে বিভাজিত হয়ে কে কত যুক্তি পাচ্ছে এটার পরীক্ষা করছি, কিন্তু যত শক্তিশালী যুক্তি হোক দেশের পক্ষে কিনা একবার ভেবে দেখতে হবে। সেই জন্য আমার অনুরোধ হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট তারা চিন্তা করতে হবে যত দ্রুত সম্ভব সকল সীমাবদ্ধতা সত্ত্বেও জেলায় এই আপনি সনদ দিয়ে দিলেন, আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, ইতিহাসের যেই অংশটুকু বাদ দিয়েছেন এগুলো নিয়ে কি হবে? আপনি 47-এর অন্তর্ভুক্ত করেছেন, মধ্যবিত্ত মুসলমানের উত্থান এখানে উঠে এসেছে। আপনার শাপলার যেখানে 24-এর বীজ রূপায়িত ছিল, শুধু টুপি মাথায় বলে বাদ দিয়ে দেবেন? কথা হচ্ছে যে ইতিহাস রচনা করা যায় না, ইতিহাস অবজেক্টিভ হতে হবে। জুলাই সনদের বিষয় আছে। আর নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় উত্তরণের উপায় এখন যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সকলে মিলে চলুন না। এই দুর্বল পরিস্থিতিতে যারা ভোট গণনা করবে সেই জায়গায় নিরপেক্ষ, প্রয়োজনে নতুন নিয়োগ দেন, প্রয়োজনে নির্ভরযোগ্য পুরনো আমলা, সৎ অথবা সেনাবাহিনীর লোক হোক, যেই হোক না কেন, আমরা যদি সিরিয়াস হই এবং সকলে মিলে এক হই, তাহলে কোনো রকম গ্রহণযোগ্য একটা নির্বাচন সম্ভব। কারণ যে কথা বলে শেষ করছি যে 12 বছরে ভোট চুরির যে অভিজ্ঞতা হয়েছে, ভুলে যদি 2%ও প্র্যাকটিস করে এটা গ্রহণযোগ্য তো হচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কিন্তু প্রশ্ন তোলা বা এই একটা সাবজেক্ট তোলা তো আপনি বাধা দিতে পারবেন না। এর কারণে যদি বলে ও তো নির্বাচনই চায় না, ওগুলো ভোটের প্রোপাগান্ডার জন্য বলতে পারবেন। আমার বিরুদ্ধে এখন মিন্টু হয়ে দাঁড়িয়েছেন। যদি পারি, যেমনি পারি বোঝাতে চাই যে উনি একটা বাজে লোক, তাহলে আমি জিতবো কেমনে? এটা করব, এটা আপনি যদি না হয় এগুলো করতে পারবেন না, তা হবে না। আপনি করতে পারেন। আমি যদি একদম লাইনের বাইরে চলে যাই তখন বলবেন যে আপনি
ক্রস করছেন, লিমিট ভায়োলেট করছেন, আপনি তখন মামলাও দিতে পারেন বা বিধান একটা দিতে পারেন। বাকি সময় পর্যন্ত নির্বাচন মানে এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আছেই। অতএব জামাত যখন বারে বারেই আপনার বলছে, কি বলে পিয়ার বলছে, তখন বিএনপি বলতে পারে আসলে তো জিততে পারবেন না, দেখে বরং শুরু করেছেন নির্বাচনটা দেরি করাতে চান। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান মান্না, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মাসুদ কামাল, আমরা যেমনটি বিগত 3টে নির্বাচন দেখেছি, বিতর্কিত নির্বাচন বলা হয় এবং বলা হয় যে নির্বাচন ব্যবস্থাই পুরো নির্বাচনে গিয়েছিল বিগত 3টে নির্বাচনে, এবং ত্রয়োদশ নির্বাচন ঘিরে কিন্তু জনগণের মাঝেও এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, ত্রয়োদশ নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেই সঙ্গে জনগণের কাছে উত্তম বিকল্প থাকবে কি? দেখেন, বিগত 3টা নির্বাচন আসলে বিতর্কিত না, বিগত 3টা কোনো নির্বাচনই হয় নাই। ওটা এক ভদ্রমহিলা চেয়েছেন, যা চেয়েছেন তাই হয়েছে। নির্বাচন বললে তো আপনাকে এর মধ্যে জনগণের একটা পার্টিসিপেশন থাকতে হবে। জনগণ কিন্তু একটা পার্ট, তাই না? নির্বাচন কিন্তু কেবল পলিটিক্যাল পার্টির ব্যাপার না, এটা পলিটিক্যাল পার্টি কোনো প্রপার্টি না, বরঞ্চ এটা জনগণের প্রপার্টি। জনগণ তার মতটা দেবে, সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা হলো নির্বাচন। সেই হিসেবে বিবেচনা করলে বিগত 3টা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই। আমি যদি ওই থিওরিটাকে হাতে রাখি, তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোনো নির্বাচন হবে না, ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে। আমি আপনাকে বলি, আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য। আগামী নির্বাচন দেখেন, এই নির্বাচন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না। এখন পর্যন্ত যে সমস্ত নমুনা দেখতেছি, এই নমুনাগুলি যদি অব্যাহত থাকে, তা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে 2001 সালে, সেইবারও আওয়ামী লীগ কিন্তু 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে, কুশাসন করেছে, আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে, অমুক করেছে, সব আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি আওয়ামী লীগের ভোট কমাইতে 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 তারপরেও আমি বলবো মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে, 1 কোটি ভোটার আছে, যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক আছে। আমার প্রশ্ন হলো, আগামী নির্বাচনে এই 1 কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন? আপনি পারেন না। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, এই 1 কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না। শেখ হাসিনা কত বড় খারাপ ছিল, এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন। তাকে আপনি 20 বার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনার এই 3 বারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে 15 বছরে যারা ছিল সবাইকে বিচার করেন। উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন, আমার কোনো আপত্তি নাই, কাউকে নির্বাচনে আসতে দিন না। তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু 15-20 লাখের বেশি হবে না। তাহলে যে বাকি যারা ভোটার, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনাকে কে দিল? আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, তোমাদের কোনো চয়েস থাকবে না, আমরা যেগুলো দেবো তুমি এইগুলোর মধ্যে খাবা। ভাই, আমি খাই হলো গরুর মাংস, আপনি আমার সামনে এনে দিয়েছিলেন 5 ধরনের মাছ, লাভ তো নাই কোনো। আপনি আমার অধিকার হয়, এটার নাম গণতন্ত্র নয়। এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে। আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না, কারণটা কি? প্রশ্ন তুললে পরে মব আছে, বলবে স্বৈরাচারের দোষর অমুক তমুক বইলা আপনার উপরে চড়াও হবে। যারা স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল, তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায়, হলো চড়াও। কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামাচাপা দিলেন, কিন্তু এই প্রশ্ন একসময় উঠবে। এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রাখা আপনি দেশের অগ্রসর করতে চাবেন, ততদিন আপনি পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না। আওয়ামী লীগ প্রায় 15 বছরের শাসনামলে জাতিকে, দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে। জামাতকে বাতিল করে দিয়েছে, বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল, এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে। এখন সেই একই প্রক্রিয়া চলছে, দেশকে বিভক্ত করতে হবে। এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না। আগামী নির্বাচন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা মনে করার কোনো কারণ নাই। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল, আব্দুল নূর তুষার। একই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আমরা জানি যে আমাদের নির্বাচন নিয়ে বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক সংগঠনগুলোরও নজর থাকে, তারাও আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করে। এবং মাসুদ কামাল যে আশঙ্কাটা প্রকাশ করেছে যে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনের বাইরে থাকবে কিনা, সে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা যদি নির্বাচনের বাইরে থাকে, সেই নির্বাচন কি বৈধতার সংকটে পড়বে কিনা? এখানে অনেকগুলি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যুক্তি নাকি আবেগ, চেতনা নাকি সত্য, এইটা একটা বিরাট প্রশ্ন। যৌক্তিক কথা সবসময় দেশের পক্ষে থাকে। দেশ যুক্তিহীনভাবে চলেছে বলেই স্বৈরতন্ত্র এসেছে। স্বৈরতন্ত্র, স্বৈরাচার, অগণতান্ত্রিক শাসন, সবই হচ্ছে যুক্তি বিরোধী।
সেখানে একজনের কথাই যুক্তি, একজনের কথাই আইন। ফলে যারা যৌক্তিক সমালোচনা করবেন এবং যারা যৌক্তিক কথা বলবেন তারাই মূলত দেশকে ভালোবাসেন, তারা ব্যক্তিকে ভালোবাসেন না। অযৌক্তিকতা সবসময় ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর পক্ষে থাকে, যুক্তি সবসময় সত্যের পক্ষে থাকে এবং মিথ্যাবাদীরাও যুক্তি তৈরি করে যে যুক্তি সত্যের কাছে হেরে যায়। ফলে আমি সবসময় বলবো যৌক্তিক সমালোচনাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং যৌক্তিকতার মধ্যে দিয়ে যারা সমালোচনা করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক, কারণ তারা নিজের স্বার্থ বিবেচনা করছেন না, তারা যুক্তি দিচ্ছেন। আমি একজনের নাম, আমার দুই পাশে দুইজন বসে আছেন, আমি বলতেই পারি যে এই দুইজনে এই কাজটা করেন। দল নিষিদ্ধ হতে পারে। আমি ইনফ্যাক্ট রিসেন্ট এক্সাম্পল দিই, জার্মানিতে গত নির্বাচনে এফডি 20% ভোট পেয়েছে, এফডি 20% ভোট পেয়েছে, ওদের যেহেতু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটও 20%, কিন্তু এটা ফার রাইট ফ্যাসিস্ট দল। ওই দল নিষিদ্ধের আলাপ দীর্ঘদিন থেকে জার্মানিতে আছে, আবারও থাকতে পারে। আওয়ামী লীগ, আমি আবারও বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করবো না ডিফারেন্ট ডিবেট, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারের দিকে তাকিয়ে একটা ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে তো আমি ফ্যাসিস্টও বলি না, এটা একটা আটারলি মাফিয়া, একটা ডাকাতের দল, ওকে নিষিদ্ধ করা যাবে না। তারা 20% যারা ভোট দেন তাদের কিন্তু ভোটাধিকার হরণ করা হয় নাই, তারা অন্য কাউকে ভোট দেবেন, তারা অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেন। আমি তাত্ত্বিকভাবে বলছি, হিজবুত তাহরিরের যদি 2 কোটি সমর্থক বাংলাদেশে তৈরি হয়, হিজবুত তাহরির যে আমার কনস্টিটিউশন মানে না, আমি কি তাকে ওপেনলি রাজনীতি করতে দেবো নাকি তাকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই রাখবো? সো গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো নর্মস আছে, সেই নর্মসের সাথে যে ফিট ইন করে না, আমি থিওরিটিক্যালি বলছি, আবারও আওয়ামী লীগ প্রশ্নে বলছি না, ফিট ইন করে না, তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই জরুরি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাহিদুর রহমান। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা ছোট্ট পরিসরে শুনতে চাই। আমরা ক্ষমতার বলয়ে দুর্নীতি দেখি, কিন্তু বর্তমানে ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার, অরাজনৈতিক সরকার, তারপরে দুর্নীতি কেন থেমে নেই? আচ্ছা, না, দুর্নীতি হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ, আমরা সবাই এটার পার্ট। দুর্নীতি না করলে আসলে আমাদের ভালো লাগে না। হ্যাঁ, আমরা প্রত্যেকে, আপনি ব্যাপারটা এরকম যে ধরেন আপনি যতই শিক্ষিত হন, আপনি কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু তারপর আপনি একজন মধ্যস্থতাকারী খুঁজেন, যাদেরকে আমরা দালাল বলি, যাতে আমার কাজটা সে করে দিবে। এই যে একটা চরিত্র আছে, জাতিগতভাবে আমাদের একটা চরিত্র আছে যে আমরা এটা একটা কালচারের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। কাজে এইটাকে আপনি এত সহজে টেনে বের করে ফেলতে পারবেন, এটা একদিনের কোনো বিষয় না। সমাজ কখনো একদিনে পরিবর্তন হয় না, কোনো সংস্কার, কোনো নয়া বন্দোবস্ত একদিনে, এক বছরে কখনো কাউকে গুলিয়ে খাওয়ানো যায় না, কারণ এটা কোনো ট্যাবলেট না যে আমরা সবাই একটা ভ্যাকসিনেশন নিব আর হয়ে যাবে। এইটা একটা বিষয়। আরেকটা কথা যেটা না বললেই না, যে দেখেন আমাদের যে ইলেকশনের যে আলাপটা এসছে, আমাদের শ্রদ্ধেয় কামরুল হাসান স্যার যথার্থ বলেছেন যে আমাদের একটা কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে, এবং কনস্ট্রাকটিভ সমালোচনা কিন্তু কন্টিনিউয়াসলি করা হয়েছে, কিন্তু তার কোনো ব্যবস্থা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যেই উদ্যোগ নেওয়া হয়, তার কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করার পরিণতি কি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন নির্বাচনের সময় তিনি লটারি পদ্ধতিতে ডিসি নিয়োগ করবেন। লটারি পদ্ধতিতে কখনো ডিসি নিয়োগ করে বা ওসিডিসি নিয়োগ করে কি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে, যে এটা কি কোনো মানে এটা লটারি, এটা কি কোনো পুরস্কার? আপনি এর আগে কি করেছেন, মফস্বলের পুলিশ নিয়ে এসে নগরে দিয়েছেন, নগরের পুলিশকে মফস্বলে দিয়েছেন। নগরের ব্যবস্থাপনা আর মফস্বলের ব্যবস্থাপনা তো এক না, আর এমনি পুলিশের অ্যাকসেপ্টেন্স নাই। এখন আপনি কি বললেন যে ওসিডিসিকে আপনি লটারি করে দিবেন? এটি কোনো দায়িত্বসুলভ আলাপ তো হলো না, এটি কোনো দায়িত্বসুলভ চিন্তাও হলো না। আচ্ছা, এখানেই শেষ না। আপনি যে কোনো অর্থে যখনই ইলেকশনের কথা বলতে যান, তখন আপনার বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, এখন এটা তো খুব সহজ। একটা প্রশ্ন আমি রাখতেই চাই, আজকে যদি জামাত বলে যে সে ইলেকশন করবে না, আজকে যদি এনসিপি বলে সে ইলেকশন করবে না, তখন কিসের ইলেকশন হবে? তখন ওই ইলেকশনটা কি হবে? এ তো আমি তুমি ডামি থেকেও খারাপ হবে। তখন কি করবেন? এই যে ঐক্যমত কমিশন বসলো, ঐক্যমত কমিশনের প্রথম দায়িত্ব তো এটা ছিল যে কোনো অর্থে আমরা সবাই ইলেকশনটা করব, এই ঐক্যমতে পৌঁছানো। সেই ঐক্যমতেই যদি আপনি না পৌঁছাতে পারলেন, তাহলে এই ইলেকশনের গল্প করে কি লাভ হলো? এই আলাপগুলো খুব জরুরি। এবং আমি আসলেই বুঝি না যে ঐক্যমত কমিশনের মানে আপনি যে করলেন, এটার আউটকাম কি? কটি বিষয় ঐক্যমতে আসলে সবাই পৌঁছতে পেরেছে? পিআর পদ্ধতি নিয়ে আমরা জানতে পারলাম যে ঐক্যমত কমিশনে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল যে পিআর পদ্ধতি নিয়ে কোনো কথা হবে না, সবাই একমত। অল অফ এ সাডেন আপনি পিআর পদ্ধতির কথা বললেন, কেন বললেন? পিআর পদ্ধতি আসলে কেন এসছে? ছোট্ট একটু এক লাইনে বলি, বেলজিয়ামে পিআর পদ্ধতি প্রথম হয়। পিআর পদ্ধতি কি বাংলাদেশের
পিয়ার পদ্ধতির মূল উদ্দেশ্য কি ছিল? যে এথনিক যে দেশ কমিউনিটিগুলো আছে, পিছিয়ে পড়া কমিউনিটি আছে, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য পিয়ার পদ্ধতি। আর বাংলাদেশে জামাত ইসলাম কি পিছিয়ে পড়া কমিউনিটি? তারা কি আসলে মূল মতাদর্শিক যে অবস্থান তার থেকে পিছনে? গল্পটা এরকম না। শুধু এখানেই বলবো যে তার মানে হচ্ছে পিয়ার পদ্ধতির সুষ্ঠু ব্যবহার না, পিয়ার পদ্ধতির অসাধু ক্ষমতার ব্যবহার করার জন্য পিয়ার পদ্ধতির আলাপটা নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আসিয়ান গ্রুপ নিবেদিত দেশ সংলাপ। আমরা আবারও ফিরছি পরবর্তী আলোচকের কাছে। আব্দুল আউয়াল মিন্টু, একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে অর্থনীতিতে কতটা স্বস্তি ফিরেছে? গত 1 বছরে ব্যবসায়ীদের জন্য কতটা পরিবেশ উন্মুক্ত ছিল, কিংবা কতটা ব্যবসা বান্ধব পরিবেশ ছিল? শুনুন, আমি আপনাকে প্রথমে একটা কথা বলছি যে ব্যবসা বাণিজ্য যদি আপনাকে করতে হয়, বিনিয়োগ বৃদ্ধি করতে হয়, তাহলে আপনাকে দুটা মূলধন অত্যন্ত জরুরি। একটাকে আমরা বলি সামাজিক মূলধন, আরেকটা হলো আর্থিক মূলধন। আর্থিক মূলধন না হলেও আপনি উদ্যোগ নিয়ে কিছু করতে পারেন, কিন্তু একটা সমাজে যদি সামাজিক মূলধনের অভাব হয়, সেখানে কোনো ব্যবসা বাণিজ্যের প্রসার হয় না। চুরিদারি বাড়তে পারে, কিন্তু রিয়েলিস্টিক সেন্সে যে ব্যবসা বাণিজ্য আমরা বলি, বিনিয়োগ বলি, সেটা হবে না। এখন আমি আগেও বলার চেষ্টা করছি, সামাজিক মূলধন বলতে আমরা কি বোঝাই? সামাজিক মূলধন বলতে আমরা বোঝাই মানুষে মানুষে একতা হওয়া, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, একে অপরকে বিশ্বাস করা, একে অপরকে সম্মান করা, রাজনৈতিক স্থিতিশীলতা থাকা। যখনই একটা সমাজে এই জিনিসগুলো হবে না, সেখানে কোনো আর্থিক মূলধন বিনিয়োগ করা হয় না নর্মালি। যেমন বাংলাদেশে ওনারা যাই বলুক, গত 1 বছরে বা গত 2 বছরে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয় নাই। এখন প্রশ্নটা হইল, অন্য দেশের থেকে আমাদের যে সমস্যা, বাংলাদেশে প্রতি বছর রাফলি 20 লক্ষ ছেলে এবং মেয়ে চাকরি বাজারে আসতেছে। এখন বিনিয়োগ বৃদ্ধি যদি না হয়, উৎপাদন বৃদ্ধি যদি না হয়, তাহলে এই যে ছেলে মেয়েরা নতুন করে চাকরির বাজারে আসতেছে, এরা কোথায় যাবে? রাস্তাতে ঘুরবে না তারা, রাস্তাতে আবার মারামারি হবে, সামাজিক বিশৃঙ্খলা আরো বাড়বে। আর 2 নম্বর হলো, যখনই একটা দেশে কৃষিতে উৎপাদনশীলতা বাড়ে, তখন কৃষিতে লোক কম লাগে, তখন কৃষি থেকেও আপনার অনেক লোক চাকরি বাজারে চলে আসে। যেমন ধরুন 1972-73 সালে বাংলাদেশে শতকরা 90% লোক কৃষিতে কাজ করত, এখন সেটা নেমে আসছে 40 থেকে 45-এ। তার মানে হলো বাংলাদেশের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মোট খাদ্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, কিন্তু লোক সংখ্যা কম লাগতেছে। তো এখন এই জন্য আমরা বারবার বলি যে রাজনৈতিক পরিবেশ যদি ঠিক না হয়, রাজনৈতিক নিশ্চয়তা যদি না থাকে, রাজনৈতিক পরিবেশ যদি ভালো না হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা যদি থাকে, সেখানে কোনো বিনিয়োগ হবে না। যদি বিনিয়োগ না হয়, কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান যদি না হয়, তাহলে অস্থিতিশীলতা সমাজের সামাজিক এবং রাজনৈতিক আরো বাড়বে। সেজন্যই আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আসা, নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া, যে গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে এবং তারা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যাই আপনি বলেন। এবং ত্রয়োদশ নির্বাচনের কথা যখন আমরা বলছি, জনাব আব্দুল আউয়াল মিন্টু, তখন যেমনটি আবু আলম শহীদ খান আশঙ্কা প্রকাশ করছিল যে এই সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে কিনা, এমন কোনো আশঙ্কা আপনাদের মাঝেও আছে কিনা, নাকি নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারকে ব্ল্যাঙ্ক চেক আপনারা দিতে প্রস্তুত? বাংলাদেশের মতো সমাজে সবসময় অনেক কিছু আপনি আশঙ্কা করতে পারেন, কিন্তু আমাদেরকে মানে একটা পরিকল্পনা করতে হবে যেন বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি। যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের বহু রাজনৈতিক দল গত 15 বছরে অনেক জীবন দিয়েছে, ইনক্লুডিং জুলাই আগস্টের আন্দোলন সহ। তো যেখানে আপনি ধরেন বিরোধী দলের এগেনস্টে 1,60,000 মামলা দায়ের করা হয়েছে, 62 থেকে 63 লক্ষ আসামি করা হয়েছে। কি জন্য? সেটা হলো অনেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, যে সরকার
গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমি আশা করি এই সরকার জনগণের সহযোগিতা নিয়ে এবং সব দলের সহযোগিতা নিয়ে যেভাবেই হোক দেশের জন্য একটা ভালো নির্বাচন হয়, যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। ভালো নির্বাচনের প্রত্যাশা সবাই রাখছে। জনাব আব্দুল আউয়াল মিন্টু, কিন্তু একটি প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে আমরা প্রায়শই শুনি, সেটি হচ্ছে ত্রয়োদশ নির্বাচনের পরে আমরা শক্তিশালী বিরোধী দল পাবো কিনা। এটা উত্তর মান্না ভাই দেখ। ভাবটা হচ্ছে যে আমি বোধহয় সবচেয়ে শক্তিশালী পার্টি হতে একটা উপহার দিতে পারবো। অনেস্টলি যদি বলি তাহলে এইটা একটা বড় ক্রাইসিস হবে এই দেশে। বিএনপি এখন প্রায় মানে আওয়ামী লীগ যখন নাই, বিএনপি মাঠে একা, তার প্রতিদ্বন্দ্বী কেউ ধারে কাছে নাই। কয়েকটা দল মিলে যদি একটা জোট বানাতে পারে, যদি শক্তি সঞ্চয় করতে পারে, তাও তারা জিতে ক্ষমতায় যেতে পারবে মনে হয় না। কিন্তু যদি সেরকম করে করতে পারে, কিন্তু পলিটিক্সে সেরকম কমননেস ডেভেলপ করে নেই। আমি আপাতত কোনো সম্ভাবনা দেখছি না অনেস্টলি। একই বিষয়ে আপনাকে একটা কথা বলি, মাসুদ কামাল, ত্রয়োদশ নির্বাচনের পরে আমরা শক্তিশালী বিরোধী দল পাবো কিনা? এটা তো অলরেডি এই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি মাসুদ কামাল ভাই, তুষার সাহেব, জাহেদ ভাই, সবাই দিছে। কিন্তু এটাকে নতুন করে আবার পুনরুত্থান মানে আমি কোন আলোচনাটা যেহেতু এই পর্যায়ে এসে ঠেকেছে, নিশ্চয়ই এই প্রশ্নটা করাই যায়। এটা অত্যন্ত এখন আমি এর পিছনে যতগুলি বাক্য ব্যবহার করব সবারই আমি আপনাকে এক কথাই বলেছি যে পাবো না। এখন এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি 20টা বাক্য ব্যবহার করি, অর্থ একটাই, পাবো না। কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নম্বর দল, যেরকম নাকি আগের বার হতো। আওয়ামী লীগ কি করেছে? জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে। হইতে পারছে? ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই। তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল, হবে না? কিটা হবে না, এটাই স্বাভাবিক। আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন। এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। আপনি যতই যুক্তি দেন, জার্মানি নিয়ে আসেন, সুইজারল্যান্ড নিয়ে আসেন, সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই, আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশে রাজনৈতিক দল হলো বেসিক্যালি 2টা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা যদি আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপর আপনি করেন। জাহিদুর রহমান, এই বিষয়ে মন্তব্য করতে চাইছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। না না, আওয়ামী লীগ তো ইলেকশন করতে দিচ্ছে না ভাই। হয় নাই। আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কা থাকবে? আমাকে বলতে দেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তার আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সময় আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি এটা আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে, সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটার একটা জবাব দিই। মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, মানে ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক, আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। তেহরিক ইনসাফ দেখিয়েছে না? দেখিয়েছে, ওরা দেখাক, আমরা একটু দেখতে চাই। আব্দুল তুষার, অবশ্যই, কেন না? যার বিরুদ্ধে নির্বাচন, আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াও। আপনি এখন আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন,
আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত? সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার, তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন। না করেন, করবেন, আপনারা করেন, করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন, বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, আমার একমত হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা আপনার ব্যক্তিগত মতামত, পরাজিত করতে আসবে না, ও পলিটিক্যাল পার্টি না, ও পলিটিক্যাল সিস্টেমে আসবে কেন? জাহিদ, পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি। কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছো আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই, বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশ পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে অনেক, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না। মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিকমতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি চাইলে আপনার সাথে এটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা আছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবহেলায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত, ফর ইওর কাইন্ড ইনফরমেশন পর্যন্ত। সুতরাং আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন না। আর বলবেন যে না 1500 লোক নিহত। বিষয়ে কিছু যুক্ত করবেন কিনা? আমি যুক্ত না করি, আমি অন্য জায়গা থেকে বলি। সেটি হচ্ছে যে কে নিষিদ্ধ হলো না, এটা একটা যেমন তর্ক। কে নিষিদ্ধ হলো না এটা যেমন একটা তর্ক, কিন্তু স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে। কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন, তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায়। এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন। ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল, উনি অগাস্টের মধ্যে যুবলীগের হয়ে মাঠে ওনার শক্তি প্রদর্শন করেছেন। না, সার্জিস আলমও এই মে মাসে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিয়েছে বা তার আগে দিয়েছে। আমরা তো সেটা বিবেচনা করছি না। আমরা দেখব যে যৌক্তিকভাবে যে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন? সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন। এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে, যে কারণে সুমন জেলখানায়। এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণভাবে আমি ধরে নেই, সুমন যুবলীগ করেছে অতএব সুমন জেলখানায়, তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ করতো সেও আবার স্বতন্ত্র দাঁড়ালে জেলখানাতেই যাবে। কিন্তু তাহলে ডাইনে অথবা বামে একই ঘটনা ঘটবে। সবাই তো জোর করে একটু সময় নিয়ে নেয়। আমি অন্য জায়গাটাতে আসি, সেটা হচ্ছে যে এই ফলকার টুর্কের রিপোর্টটা আসলে খুবই, আমি বলবো যে অর্ধেক পরে, সবাই সামনের টুকু একদল পরে, পেছনের টুকু একদল পরে। ফলকার টুকু একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে, প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইনে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড কি জায়েজ? এইটা কি বিচারের মধ্যে পড়বে না? আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি? এইটা যদি বাংলাদেশের আইনে না থাকে তাহলে ফলকার টুর্কের ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডেরও বিচার করা প্রয়োজন। এবং সেই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড জায়েজ কিনা
এইটাও তো আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে। ফলে যে কোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত। কোনো একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয়। যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে, এর কারণ হচ্ছে শুরুতে মবকে প্রেসার গ্রুপ বলা হয়েছে যে মব হচ্ছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। এবং এই অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন একদল লোক এসে বলতো আইন হাতে তুলে নেবেন না প্লিজ, ততক্ষণে নায়কের হাতে ভিলেন নিহত হয়েছে, ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মব করবেন না প্লিজ, কিন্তু তারা মবকে বলেছেন প্রেসার গ্রুপ, মবকে বলেছেন এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, মবকে বলেছেন সেলিব্রেশন। ফলে এই যে মবতান্ত্রিক সংস্কৃতি, এটা থেকে যদি বাংলাদেশকে বের করা না যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে। এক হাসিনা চলে গেছে, নতুন হাসিনা আসবেন। হাসিনাদের আসা যাওয়া আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের আইনসঙ্গত আচরণ না করব। একটা কথা বলতে চাইনি, তবু বলতে হচ্ছে, আমরা ইম্পিউনিটি, যেটা ডেমোক্রেসি, এগুলোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলছি। আমাদের এই তর্কটা দেশকে খুবই ক্ষতিগ্রস্ত করবে, যেটা আমি বারবার শুরুতেই বলেছি। আমাদের মধ্যে প্রশংসা আর পূজার পার্থক্য করতে জানতে হবে, সমালোচনা এবং কুৎসার পার্থক্য জানতে হবে। দ্যাট ইজ হোয়াট উই ডোন্ট নো। এই 4 বছরের বাচ্চা থেকে শুরু করে শিক্ষার্থীরা যখন প্রাণ দিয়েছে, অনেক মানুষ উন্মুক্ত বাতাসে কথা বলছে, এটার মূল্য অপরিসীম। এবং শুধুমাত্র ডেমোক্রেসি, হাসিনা তো থাকলে আরো 12টা নির্বাচন দিয়ে দিত 3 বছর পর পর। আমরা কি শুধু সেটা চাই কিনা? এইটা জন আকাঙ্ক্ষা নয়, দ্যাট নিড টু বি ক্লিয়ার। আমরা চাই, আমরা এমন একটি সরকার চাই, এমন মানুষের উপর ভরসা করতে চাই যারা নিজের উপর নিজে ভরসা করার উপযুক্ত। আমি এই কথাটাই বলছি, আমরা যা করছি, যে দর্শক শ্রোতা যা শুনছে তারা আহত হচ্ছে, এত রক্ত দিয়েছে, এত প্রাণ দিয়েছে, অবশ্যই সবগুলো খুবই যুক্তিতর্ক। আমি নিজেই লজিকের স্টুডেন্ট, কিন্তু এখানে যুক্তির বাইরেও এমপ্যাথি, সিম্প্যাথি, আমাদের একটা শেয়ার্ড কালচারাল ট্রেডিশন তৈরি করার একটা ইস্যু আছে এখানে। এখানে বক্তব্যের, আমাদের অ্যাপ্রোচের প্যাটার্ন নির্ধারণ করবে আমরা আসলে পরবর্তীতে যে সরকার আসবে সেটা হাসিনার মতো হবে কিনা। আমরা কারো না কারো উপর নির্ভর করতে হবে এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, উৎসাহিত করতে চাই, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাদের আমরা অবশ্যই পরামর্শ দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল হাসান। জাহিদুর রহমান, 2 লাইনে শুনবো আপনার মন্তব্য। আমি অনেক বলে ফেলেছি মনে হয় অলরেডি, আর খুব বেশি বাকি নাই। সেটা হচ্ছে আমি 2 লাইনে শেষ করতে হবে। হ্যাঁ 2 লাইনে শেষ করছি। আমি আশা করি সর্বশেষ আমাদের সবকিছু সমালোচনা, সব সংকটের পরও আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা একটা নির্বাচন করে ডেমোক্রেটিক কালচার আসুক, আমরা কথা বলবো, ঝগড়াঝাটি করব, করতে করতে আমরা একটা সময় আসলে ট্রু একটা লিবারেল ডেমোক্রেসিতে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার 2 লাইন মন্তব্য নিয়ে পুরো আয়োজন শেষ করতে চাই। আপনার 2 লাইন মন্তব্য নিয়ে পুরো আয়োজন শেষ করতে চাই। জুলাই মন্তব্য মানে থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে যত বিতর্ক হোক না কেন, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমি মনে করি এখন পর্যন্ত যেটা হয়েছে, আমি হয়তো চেয়েছিলাম 100, আমি 30 পেয়েছি, একেবারে পাইনি আমি তা মনে করি না। এমনকি গণতন্ত্রায়নের ক্ষেত্রে কনস্টিটিউশনের মধ্যেও যে অ্যামেন্ডমেন্ট আনবার ব্যাপার 10 বছর সহ আরও বেশ কিছু বিষয়ে এরকম অগ্রগতি আছে আমি মনে করি, যেটা গণতন্ত্রের যাত্রাপথকে মসৃণ না হলেও যাবার উপযোগী করবে। আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলগুলোর উপরে গণচেতনার যে চাপটা তৈরি হয়েছে, তার জন্য আমি প্রত্যেকটা দলকেই দেখছি গণচেতনার কথা বলতে। 3 নম্বর, একটা প্রশ্ন আজকের উপস্থাপক করেছিলেন, পরে হয়তো তার বলে নেই, আমরাও জবাব দিতে বলে নেই। 71 আমাদের দেশে অনন্য ঘটনা, তার কোনো তুলনা কোনো জিনিসের সাথে আমি করছি না, কিন্তু 71-এর যে চেতনা, সেই চেতনা 1 বছর পরেও 24 যেরকম করে জ্বলন্ত আছে এরকম করে থাকতে দেখিনি আমি বরঞ্চ দেখেছি মাত্র কিছুদিন যাবার পরে স্বয়ং শেখ মুজিব বলেছিলেন তার দেশে কীরকম রিলিফ চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, কিন্তু এই সরকারের বিরুদ্ধে এই রকম দাবি ওঠে নাই। তার চাইতে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় সমস্ত দল এই অঙ্গীকারের সাথে আছেন যে জুলাইয়ের চেতনাকে ধারণ করেই তারা আগামী দিনে যাবেন। জুলাইয়ের চেতনা বলে কোনো বিষয় আমি এরকম পার্টিকুলারলি মনে করি না। আমি মনে করি সব চেতনার মূল লক্ষ্য আরও সুখী জীবন গড়া,
তার জন্য সুখী সমাজ গড়া, সুখী রাষ্ট্র, ভালো একটা প্রশাসন, এই অঙ্গীকার আমাদের মধ্যে যতদিন জীবিত থাকবে এই লড়াই চলতে থাকবে। আমি মনে করছি না যে এটা এখন স্তীমিত হয়ে গেছে, এটা থেমে গেছে, এটা চলতে থাকবে, এমনকি নির্বাচনের পরেও এটা চলবে, আমি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমন্ত্রিত প্রত্যেক অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আসিয়ান গ্রুপ নিবেদিত দেশ সংলাপ এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।